আসসালামু আলাইকুম প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা আমরা আজকে দ্বিতীয় ক্লাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো। আসলে তোমরা জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা জানি ফাইন্যান্সে 15 নাম্বার আসবে, ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা থেকে 15 নাম্বার আসবে। খুবই গুরুত্বপূর্ণ, বরাবর মতোই বলে আসতেছি যে ফাইন্যান্স এবং ম্যানেজমেন্টে যদি তুমি ভালো করতে পারো, বিশেষ করে রাজশাহীতে যদি তোমার 40 মধ্যে আউট অফ 40 মধ্যে যদি তোমার 40 তুমি পারো, তাহলে তোমার জন্য র্যাঙ্ক করাটা সুবিধা হয়ে যাবে। সো এই ক্ষেত্রে সবচেয়ে আমি বরাবরের মতোই বলে থাকি, এই দুইটা সাবজেক্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আমরা চেষ্টা করব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার জন্য, সাথে পাশাপাশি আমরা চেষ্টা করব গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে টপিকস গুলো বেশি ইম্পর্টেন্ট সেই টপিকস গুলো আসলে তোমাদেরকে দেখিয়ে দেওয়া, বলে দেওয়া যে কোন টপিকস গুলো আসলে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমরা আলোচনা করবো। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অনেকেই জয়েন করা শুরু করছে, আমরা আশা করব খুব দ্রুত আমার সাথে বাকিরাও জয়েন করবো, আমরা একসাথে মিলে ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। আমরা দেখতেছি আমাদের সাথে অনেকেই জয়েন করছে, আমরা আশা করবো তোমরা সব বাকিদের একটু মেনশন করে দিবা। তোমাদের যাদের ফাইন্যান্স আছে, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য মূলত এই ক্লাসটা। সো আশা করবো খুব দ্রুত তোমরা আমার সাথে জয়েন করবে, আমরা একসাথে মিলে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। আমরা একসাথে মিলে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। তোমরা খুব দ্রুত আমার সাথে জয়েন করবো, আশা করবো খুব দ্রুত তোমরা আমার সাথে একসাথে জয়েন করবো, আমরা একসাথে মিলে ক্লাসটা শুরু করবো এবং একসাথে মিলে আমরা ক্লাসটা শেষ করব। আমাকে সব ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করবো তোমরাও ভালো আছো। আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও, আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। তোমরা একটু কমেন্টে জানাও আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, আমাকে আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। একটু কমেন্টে জানাও যে সব ঠিকঠাক আছে কিনা, ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। আমাদের সাথে অনেকেই জয়েন করছে, আমি আমি তোমাদেরকে বলবো যে বাকিদের একটু মেনশন করে দেওয়ার জন্য, যাতে সবাই মিলে একসাথে ক্লাসটা শুরু করতে পারি, সবাই মিলে একসাথে ক্লাসটা শুরু করতে পারি। আমরা দেখতেছি সব ঠিকঠাক, সবকিছু শোনা যাচ্ছে। আশা করবো বাকিরাও আমাদের সাথে জয়েন করা শুরু করবে। আমরা দেখতেছি অনেকেই আমার সাথে জয়েন করছে, অনেকেই জয়েন করা শুরু করছে আলহামদুলিল্লাহ। বাকিরাও তোমরা জানো তোমাদের ফাইন্যান্সে, ফাইন্যান্স, ব্যাংকিং, বীমা থেকে তোমাদের 15 নাম্বার আসবে। আমি তোমাদের যদি অধ্যায় বলি কতটা অধ্যায় আছে, আমি যদি একটু তোমাদেরকে যদি সহজ করে দিই বিষয়টা, ফাইন্যান্সের ক্ষেত্রে যেটা হয় কি, তোমাদের অধ্যায় আছে হচ্ছে প্রথম পত্রে আছে 9টা, দ্বিতীয় পত্র আছে 14টা। টোটাল অধ্যায় আর যদি আমি হিসাব করি তাহলে 23টা অধ্যায় আছে, কিন্তু আমাদের নাম্বার আসবে কত? মাত্র 15 নাম্বার। 23টা অধ্যায় থেকে আমাদের মাত্র 15 নাম্বার পরীক্ষা আসবে। সো আমাদের এটা নিয়ে তেমন বেশি হেডেক নেওয়ার দরকার নেই, টেনশন করার দরকার নেই যে যে আমরা আমাদের প্রতিটা অধ্যায় অনেক বেশি ডেপথ থেকে পড়তে হবে, অনেক বেশি ডেপথ থেকে পড়তে হবে, তেমন চিন্তা করার দরকার নেই, তেমন বেশি চিন্তা করার দরকার নেই। মোটামুটি আমরা মূল বেসিক গুলো যদি আমাদের ক্লিয়ার থাকে, বেসিক গুলো যদি আমরা শেষ করতে পারি, ইনশাল্লাহ আমরা আমাদের ফাইন্যান্সের ক্ষেত্রে 15 পাওয়া খুব সহজেই সম্ভব। ঠিক আছে, যদি আমরা বেসিক গুলো শেষ করতে পারি। আমি তোমাদেরকে মূলত বিস্তারিত তেমন বেশি আলোচনা করবো না, গুরুত্বপূর্ণ গুলো নিয়ে আলোচনা করবো। বাকিগুলো আমি তোমাদেরকে বলে দিব যে কোন এই অধ্যায় থেকে আসলে কোন টপিকসটা গুরুত্বপূর্ণ, সেটা আমি তোমাদেরকে বলে দিব। আমি আবার বলছি, আমি বিস্তারিত তেমন বেশি আলোচনা করবো না ক্লাসে, যেহেতু আমাদের ক্লাস টোটাল 4টা ক্লাস। আমরা আজকে প্রথম পত্র ওই দিন 3টা অধ্যায় আলোচনা করছি, আজকে আমরা বাকি 6টা অধ্যায় নিয়ে আমরা বেশি একটা ধারণা দিয়ে দিব তোমাদেরকে, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়ে ধারণা দিয়ে দিব। এবং ক্লাসগুলো শেষ হয়ে গেলে আমি তোমাদেরকে পিডিএফটা দেওয়ার চেষ্টা করে দিব, পিডিএফটা দিয়ে দিব তোমাদেরকে। তো তোমরা জাস্ট মনে রাখবা যে ভাইয়া কোনগুলো বেশি ইম্পর্টেন্ট বলতেছে, ভাইয়া কোন টপিকস গুলো বেশি ইম্পর্টেন্ট বলতেছে, সেগুলো একটু মনোযোগ দিলে চলবে। ঠিক আছে, আমরা অলরেডি গত ক্লাসে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। আশা করবো ওইখান থেকে যে যে 2, 3টা বা 4টা প্রশ্ন আসবে, আমি যা আলোচনা করছি, যা দেখিয়ে দিচ্ছি, আমি বলতে পারবো ওইখান থেকে প্রশ্নগুলো তোমরা পাবে ইনশাল্লাহ, প্রশ্নগুলো তোমরা পাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে আমি আবার বলছি, তোমাদের যদি একদম একদম কনফিডেন্ট অনেক বেশি হাই থাকতে হয়, ক্লাসের পাশাপাশি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়, আর তোমরা যদি পারো এই যে ফাইন্যান্স মেসেঞ্জার, আমার যে ফাইন্যান্স মেসেঞ্জার বইটা আছে সেটা সংগ্রহ করতে পারো, এটা তোমাদের জন্য একদম বেস্ট হবে। ঠিক আছে, আশা করবো দারুণ কিছু হবে ইনশাল্লাহ। সো আমরা আলোচনা শুরু করবো, আমরা অনেক সময় নিচ্ছি, আমরা আলোচনা শুরু করবো। আমরা আশা করবো বাকিরাও আমাদের সাথে খুব দ্রুত জয়েন করবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা আমরা দেখতেছি আমরা আর্থিক বিশ্লেষণ আসলে কি? আমরা জানি একটি নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের আর্থিক বিশ্লেষণ কি আমরা জানি। আর্থিক বিশ্লেষণ হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে আর্থিক কর্মকাণ্ডের পরীক্ষা নিরীক্ষা করাকে বলা হচ্ছে কি আর্থিক বিশ্লেষণ। একটি প্রতিষ্ঠানের আর্থিক কর্মকাণ্ডের যে পরীক্ষা নিরীক্ষা, একটি প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারবো আমরা কোনটার মাধ্যমে? আমরা উত্তর দিব আর্থিক বিশ্লেষণের মাধ্যমে।
আর্থিক বিশ্লেষণের মাধ্যমে। তাহলে দেখো প্রতিষ্ঠানের বর্তমান আর্থিক অবস্থা, আর্থিক সফলতা এবং আর্থিক দুর্বলতা চিহ্নিত করা যায় আর্থিক বিশ্লেষণের মাধ্যমে। আর্থিক বিশ্লেষণের মাধ্যমে তাহলে প্রতিষ্ঠানে কি বলছি, প্রকৃত আর্থিক অবস্থা, আর্থিক সফলতা। তাহলে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, আর্থিক সফলতা, ঠিক আছে, আর্থিক অবস্থা জানা যায় কিসের মাধ্যমে? আমরা উত্তর দিব আর্থিক বিশ্লেষণের মাধ্যমে। আমি তোমাদেরকে এটা বলি যে আমার সাথে মুখে মুখে বলে যাও, তোমার জন্য সবচেয়ে বেস্ট হয়। আমার সাথে মুখে মুখে শেষ করলে তোমার জন্য সেটা সবচেয়ে বেশি ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর্থিক সফলতা, আর্থিক অবস্থা, আর্থিক দুর্বলতা চিহ্নিত করা যায় আর্থিক বিশ্লেষণের মাধ্যমে। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার চিত্র বা প্রতিচ্ছবিকে আর্থিক বিবরণী বলা হয়। তাহলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার চিত্র বা প্রতিচ্ছবিকে কি বলা হয়? চিত্র বা প্রতিচ্ছবিকে কি বলা হয়? আর্থিক বিবরণী বলা হয়। চিত্র বা প্রতিচ্ছবিকে কি বলা হয়? আর্থিক বিবরণী বলা হয়। নগদ প্রবাহ বিভিন্ন উপস্থাপিত হয় নগদ অর্থের আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ। আমরা জানি আমরা যেটা বিনিয়োগ করি, যে টাকাটা আমরা বিনিয়োগ করি সেটাকে আমরা বলছি নগদ বহিঃপ্রবাহ। বিনিয়োগ করার পর যে টাকাটা আমাদের আসে, আমি একটা কোনো একটা প্রকল্পে বিনিয়োগ করছি, প্রকল্প থেকে যে আয়টা আসবে, যে টাকাটা আসবে সেটাকে আমরা বলি নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ তার মানে কি, বিনিয়োগটাকে বলতেছি নগদ বহিঃপ্রবাহ, আর যে টাকাটা আসবে সেটাকে আমরা বলছি নগদ আন্তঃপ্রবাহ। ঠিক আছে, এবার একটু মাথায় রাখবে, একদম সহজ। আর নগদ প্রবাহকে ফার্মের কি বলা হয়? জীবনী শক্তি বলা হয়। নগদ প্রবাহকে ফার্মের কি বলা হয়? একটি ফার্মের বা প্রতিষ্ঠানের জীবনী শক্তি বা লাইফ ব্লাড বলা হয়। নগদ প্রবাহকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? আমরা জানি তিনটা শ্রেণীতে: পরিচালনা কার্যাবলী, বিনিয়োগ কার্যাবলী, অর্থায়ন কার্যাবলী। আমরা সবাই জানি নগদ প্রবাহ বিবরণীকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? তিনটি শ্রেণীতে। একটা হচ্ছে কি পরিচালনা কার্যাবলী, আরটা হচ্ছে বিনিয়োগ কার্যাবলী, আরটা হচ্ছে কি অর্থায়ন কার্যাবলী। আমরা জানি পরিচালনা কার্যাবলীতে কি আসে, আমরা এগুলো আমরা জানি। এই নগদ প্রবাহ বিবরণীটা আমরা অ্যাকাউন্টিং আমরা অলরেডি পড়ছি, ঠিক আছে? পরোক্ষ পদ্ধতিতে আমরা জানি প্রথমে কি আসে? নিট লাভ আসে। প্রথমে কি আসে? নিট লাভ আসে। প্রথমে কি আসবে? নিট লাভ। সাথে আমরা জানি এখানে কি যুক্ত হবে? এখানে আমরা জানি অবচয়। অবচয় কি হবে? প্লাস হবে। অবচয় প্লাস হবে। পাশাপাশি কি আসে? চলতি দায়, চলতি সম্পদ। চলতি দায়, চলতি সম্পদ, অবচয়। এরপর কি আসে? স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি। এগুলো কোথায় আসে? নগদ পরিচালন কার্যক্রমে। তাহলে পরিচালন কার্যক্রমে কি কি আসে? নিট লাভ, ঠিক আছে, অবচয়, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি, চলতি দায়, চলতি সম্পদ। এগুলো আমরা অলরেডি আমরা জানি, এগুলো আমরা অ্যাকাউন্টিংও পড়ছি, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তবে আমরা এবার মনে রাখবো, আমরা জানি সম্পদ সব চলতি সম্পদ কি কোন ধরনের আচরণ করে? আমরা মনে রাখবো ঋণাত্মক আচরণ করে। সম্পদ ঋণাত্মক আচরণ করে, আর দায় ধনাত্মক আচরণ করে। তার মানে কি সম্পদ ঋণাত্মক আচরণ মানে কি? আমরা জানি আমাদের সম্পদ যখন বাড়বে তখন আমার নগদ টাকা চলে যাবে। নগদ টাকা চলে যাবে। তার মানে কি সম্পদ বাড়লে নগদ টাকা চলে যাবে। আমরা জানি নগদ প্রবাহ বিরুদ্ধে নগদ টাকা আসলে প্লাস, নগদ টাকা চলে গেলে মাইনাস। তাহলে সম্পদ বাড়লে টাকা চলে যাবে, অর্থাৎ চলতি সম্পদ বা সম্পদ বাড়লে আমরা জানি কি টাকা চলে যাবে, ঠিক আছে? তার মানে কি সম্পদ বাড়লে মাইনাস, সম্পদ কমলে প্লাস। সম্পদ বিক্রি করতেছি, টাকা আসতেছে। আমরা এবার চিন্তা করবো, তাহলে চলতি সম্পদ ঋণাত্মক আচরণ করে, চলতি দায় ধনাত্মক আচরণ করে। চলতি দায় বাড়লে প্লাস, কমলে মাইনাস, ঠিক আছে? এগুলো আমরা একটু আমরা জানি, আমি জানি এগুলো তোমরা অলরেডি অ্যাকাউন্টিং এ তোমরা আলোচনা করছো। ফাইন্যান্সের ক্ষেত্রে ম্যাথ নিয়ে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, পরবর্তী আমরা ম্যাথ নিয়ে আলোচনা করবো, এগুলো তুমি পারবা। এরপর আমরা জানি এখানে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ ক্ষতি আসে, আমরা জানি লাভ হলে মাইনাস, ক্ষতি হলে প্লাস, এগুলো আমরা সবাই জানি। এরপর বিনিয়োগ কার্যক্রমে আমরা জানি দীর্ঘমেয়াদী বিনিয়োগ গুলো আসে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, সম্পদ ক্রয়, স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়। টাকা আসলে প্লাস, টাকা চলে গেলে মাইনাস। তুমি স্থায়ী সম্পদ ক্রয় করছো, টাকা চলে গেছে মাইনাস। স্থায়ী সম্পদ বিক্রয় করছো, টাকা আসছে প্লাস। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করছো, টাকা চলে গেছে মাইনাস। বিনিয়োগকৃত অর্থ আদায় করছো প্লাস, এগুলো এখানে আসবে। আর অর্থায়ন কার্যক্রমে বিভিন্ন শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদির মাধ্যমে অর্থ সংগ্রহ করলে সেটা প্লাস। অর্থ ওদের কি যাদের থেকে সংগ্রহ করছে তাদেরকে দিয়ে দিলে সেটা কি হবে? মাইনাস হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অর্থ সংগ্রহ করলে প্লাস, আবার শেয়ার হোল্ডারদের কি লভ্যাংশ প্রদান করতেছে মাইনাস, অর্থাৎ টাকা আসলে প্লাস, টাকা চলে গেলে মাইনাস। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না, ঠিক আছে? এগুলো তোমরা অ্যাকাউন্টিংও পড়ছো, অ্যাকাউন্টিং আর সম্ভাবনা বেশি এখানে, ঠিক আছে? এখানে আমি তোমাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তাহলে প্রবিনিয়োগকে কয় ভাগে ভাগ করে? 3 ভাগে: পরিচালনা কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রম, ঠিক আছে? অবচয়, অবলোপন, নিঃশেষ খরচ, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত খরচ, এগুলো কোন ধরনের খরচ? অনগদ খরচ, অনাদায়ী পাওনা। এগুলো কোন ধরনের খরচ? এগুলো হচ্ছে অনগদ খরচ। এগুলো হচ্ছে কোন ধরনের খরচ? অনগদ খরচ, ঠিক আছে? অবচয়, অবলোপন, নিঃশেষ খরচ, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, অনাদায়ী পাওনা, এগুলো কোন ধরনের খরচ? অনগদ খরচ, সেটা আমরা জানি। এবার আসি ব্রেক ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু কি? আমরা সবাই জানি সমচ্ছেদ বিন্দু কি। যেই বিন্দুতে আয় এবং ব্যয় সমান হয় তাকে বলা হচ্ছে সমচ্ছেদ বিন্দু। যে বিন্দুতে, যে অবস্থায় আয় এবং ব্যয় সমান হয়
তাকে বলা হচ্ছে কি সমচ্ছেদ বিন্দু। ঠিক আছে, এগুলোতে যে ম্যাথ গুলো আমি আবার বলছি, ম্যাথে তোমাদের অলরেডি ক্লাস রেকর্ডের ক্লাস আছে, সেখানে তোমরা আমার একটা নাকি 2টা ক্লাস আছে। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছে ওইখান থেকে তুমি ম্যাথগুলো আসলে পাবা, অনেক কিছু পাবা। ম্যাথ এখানে অনেকগুলো ম্যাথ করাইছি, তোমরা রেকর্ডের ক্লাসগুলো করলে সেখান থেকে অনেক কিছু পাবা। ঠিক আছে, এমনকি আমি ওই রেকর্ডের ক্লাস থেকে আমার মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো প্রশ্ন কমন আসছে। গত বছর যে রেকর্ডের ক্লাস নিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে 20 এর মধ্যে বরাবর 16 নম্বর কমন আসছে। সো রেকর্ড ক্লাসে তোমাদেরকে যে রেকর্ড যে এমসিকিউ তোমাদেরকে আলোচনা করছি রেকর্ড ক্লাসে, সেই রেকর্ড ক্লাসটা একটু দেখে নিবে, সেখানে তোমাকে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো খুব সুন্দর করে সলভ দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে দেখে নিও। আর এখানে আর তোমার টেনশন নেওয়ার দরকার নেই। ঠিক আছে, আর তোমাদের অলরেডি আমি এর আগেও ক্লাস নিচ্ছি, ফাইন্যান্সের কিছু বেসিক ক্লাস নিচ্ছি, ওইখানে আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করছি। এখন তোমাদেরকে দেখাবো কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, বেসিক গুলো নিয়ে একটু আলোচনা করবো, নাথিং এলস। ঠিক আছে, যেহেতু আমাদের ক্লাস সংখ্যাটা একটু কম, আমরা 2টা ক্লাস ফাইন্যান্সে নিব মাত্র, আর 2টা হচ্ছে কি ব্যাংকিং ও বিমাতে নিব। আমি তোমাদেরকে বলার চেষ্টা করবো কোন টপিকস গুলো বেশি ইম্পর্টেন্ট। আমি প্রথম যেমন অর্থের সমমূল্য, যেমন অর্থায়নের সূচনা থেকে আমি বলছিলাম তোমাদেরকে নীতিমালা থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, নীতিমালা থেকে 1 নম্বর পরীক্ষা আসতে পারে। এরপর আসতে পারে হচ্ছে লক্ষ্য, অর্থায়নের লক্ষ্য থেকে। ঠিক আছে, অর্থায়নের লক্ষ্য বা উদ্দেশ্য দুটি, মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণ, এখান থেকে পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, এরপর যদি আমি বলি অন্যান্য গুলোতে মোটামুটি সম্ভাবনা। এরপর যদি আমি বলি দ্বিতীয় অধ্যায় থেকে আমরা জানি অর্থ বা মুদ্রা বাজারে যে উপাদানগুলো আছে, কল মানি, পুনঃক্রয় চুক্তি, গত ক্লাসে বাণিজ্যিক পত্র, ট্রেজারি, এখান থেকে পরীক্ষা আসবে। আর আরেকটা আসতে পারে শেয়ার বাজারের বিভিন্ন শেয়ার বাজারের প্রকারভেদ, হয়তো এখান থেকে আসতে পারে। তৃতীয় অধ্যায়ে আলোচনা করছি, ওখান থেকে আসতে পারে। তবে এখান থেকে তেমন বেশি প্রশ্ন আসার সম্ভাবনা নাই, যেহেতু অনেকটা অ্যাকাউন্টিং রিলেটেড। এখানে অনুপাতটা যেমন অ্যাকাউন্টিং আছে, নগদ প্রবাহটা অ্যাকাউন্টিং আছে, সো এগুলো অ্যাকাউন্টিং এর প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এখানে এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, খুবই কম। তাও আমি যা বলতেছি এগুলো একটু মনোযোগ দাও। ঠিক আছে, আমরা জানি যেই বিন্দুতে বা যেই অবস্থায় একটি প্রতিষ্ঠানে আয় এবং ব্যয় সমান হয়, অর্থাৎ যে পরিমাণ পণ্য বিক্রয় করলে আয় এবং ব্যয় সমান হয়, তাকে আমরা বলতেছি কি ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। আচ্ছা, সমচ্ছেদ বিন্দুকে যখন রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে কি বলা হয় সমচ্ছেদ রেখা বা ব্রেক ইভেন চার্ট। সমচ্ছেদ বিন্দু উপাদান কয়টি? 3টি। একটা হচ্ছে বিক্রয়, স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। আমরা সবাই জানি স্থায়ী ব্যয় কি, যেটা ফিক্সড, যেমন কি কারখানা ভাড়া, মেশিন ভাড়া, বেতন, যেটা ফিক্সড বছরে, অর্থাৎ বছরে একদম মাস্ট ফিক্স থাকবে, স্থায়ী থাকবে, সেটাকে আমরা বলতেছি কি, সেটাকে আমরা বলতেছি স্থায়ী ব্যয়। আর যে ব্যয়গুলো পরিবর্তনশীল, যেমন কাঁচামাল খরচ, উৎপাদন যত বেশি হবে যে ব্যয়, সেই ব্যয়গুলো তত বেশি হবে, তাকে বলা হচ্ছে কি পরিবর্তনশীল ব্যয়। তাকে বলা হচ্ছে কি পরিবর্তনশীল ব্যয়। এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা, আমরা জানি সমচ্ছেদ বিন্দুর উপরের অঞ্চলকে কি বলা হয়? লভ্যাংশ অঞ্চল বলা হয়। সমচ্ছেদ বিন্দুর উপরের অঞ্চলকে কি বলা হয়? সমচ্ছেদ বিন্দু যে উপর এলাকা তাকে বলা হচ্ছে লভ্যাংশ। আমরা জানি সমচ্ছেদ বিন্দু হচ্ছে সমচ্ছেদ বিন্দু থেকে বেশি বিক্রয় করলে আমরা জানি লাভ হবে, আর সমচ্ছেদ বিন্দু থেকে তুমি কম বিক্রয় করলে ক্ষতি হবে। সমচ্ছেদ বিন্দু থেকে বেশি বিক্রয় করলে কি হবে? লাভ হবে, আর কম বিক্রয় করলে কি হবে? ক্ষতি হবে, সেটা আমরা জানি। ঠিক আছে, এগুলো একটু এখান থেকে শেষ করবে। একক প্রতি বিক্রয় মূল্য বৃদ্ধি পেলে, আমরা জানি বিক্রয় মূল্য যখন বৃদ্ধি পাবে তার সমচ্ছেদ বিন্দু কি পাবে? হ্রাস পাবে। বিক্রয় মূল্য, তুমি যখন পণ্যের দাম বাড়িয়ে দিবে, পণ্যের দাম যদি তুমি বাড়িয়ে দাও, তুমি কম পণ্য বিক্রি করেও কি তোমার যে টাকাটা বিনিয়োগ সেটা তুমি নিয়ে আসতে পারবা স্বাভাবিকভাবে। যদি তুমি কি করো, পণ্যের দাম বাড়িয়ে দাও, তাহলে বিক্রয় মূল্য বৃদ্ধি পেলে আমরা যে সমচ্ছেদ বিন্দু কি পাই? হ্রাস পাই। ব্রেক ইভেন পয়েন্ট কি পাই? হ্রাস পাই। তবে 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 কোনটি পরিবর্তন দ্বারা সমচ্ছেদ বিন্দুকে প্রভাবিত হয় না? বিক্রয়ের পরিমাণ সমচ্ছেদ বিন্দুকে প্রভাবিত করে না। কেন বিক্রয়ের পরিমাণ সমচ্ছেদ বিন্দুকে প্রভাবিত করে না? কারণটা কি? মেইন কারণটা হচ্ছে আমরা জানি আমাদের সূত্রের মধ্যে 3টা আসবে, একটা হচ্ছে স্থায়ী ব্যয়, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, আরেকটা কি একটা স্থায়ী ব্যয়, একটা পরিবর্তনশীল ব্যয়। আমাদের স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, আরেকটা হচ্ছে একক প্রতি পণ্যের বিক্রয় মূল্য। একক প্রতি পণ্যের বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয়। এই তিনটা যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সমচ্ছেদ বিন্দু কোনো পরিবর্তন হবে না। সমচ্ছেদ বিন্দু নির্ণয় করার জন্য কয়টি উপাদান? 3টে। একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয়। তার মানে হচ্ছে এই তিনটা যদি পরিবর্তন না হয়, অন্য যেটাই পরিবর্তন হোক না কেন, কারণ সূত্রের মধ্যে এই তিনটাই থাকে, এই তিনটার পরিবর্তন না হলে সমচ্ছেদ বিন্দুর কোনো পরিবর্তন হবে না। সমচ্ছেদ বিন্দু কোনো পরিবর্তন হবে না। আর আমরা জানি বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন। এটাকে আরো বলা হয় অবদান বলা হয়, এটাকে অনুদানও বলা হয়। তাহলে আমাকে বলো তো, বিক্রয় মূল্য থেকে কি বাদ দিলে, পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়?
কন্ট্রিবিউশন মার্জিন। আমি তোমাদেরকে আবার বলছি, বেশি আলোচনা করবো না, আমাদের রেকর্ডের ক্লাস এগুলো আছে, আমি জাস্ট কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। আর তোমাদের যখন আমি পর শেষের আগে যখন তোমাদের এমসিকিউ সলভ করাবো, এমসিকিউ যখন সলভ করবো ওখানে একদম পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে ঠিক সেভাবে এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করবো। এখন জাস্ট আমি যে জায়গাগুলো বলবো সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, এগুলো একটু বাসায় দেখে দিবা। যেমন আমি বলছি কি সমচ্ছেদ বিন্দু থেকে হয়তো পরীক্ষা আসতে পারে, যদি আসে, ঠিক আছে, ওইটা একটু দেখে নিবা, সমচ্ছেদ বিন্দু তোমরা একটু দেখে নিবা। এরপর যদি আমরা যদি বলি, দেখো এরপর আমরা দেখতেছি কি বিক্রয় মূল্য হ্রাস পেলে কন্ট্রিবিউশন বা দত্তাংশ কিভাবে হ্রাস পাবে, স্বাভাবিকভাবে বিক্রয় মূল্য থেকে যেহেতু কি বাদ দেওয়া হয়, পরিবর্তনশীল বাদ দেওয়া হয়। আচ্ছা, এবং কন্ট্রিবিউশন মার্জিন থেকে SPI বাদ দিলে কি পাওয়া যায়, মুনাফা পাওয়া যায়। কন্ট্রিবিউশন মার্জিন থেকে SPI তোমাদের ম্যাথ করে দেখতে পারলে এগুলো আরো তোমাদের সহজে বুঝে যেত। তারপর তোমাদেরকে একটু মুখে বলে যাচ্ছি। দেখো আমরা কি বলতেছি, কন্ট্রিবিউশন মার্জিন থেকে SPI বাদ দিলে কি পাওয়া যায়, মুনাফাটা পাওয়া যায়। দেখো আমরা কন্ট্রিবিউশন মার্জিনটা কিভাবে নির্ণয় করি, বিক্রয় মূল্য তো একটা পণ্য বিক্রয় মূল্য 4 টাকা, কন্ট্রিবিউশন আমরা পরিবর্তনশীল ব্যয় করি 4 টাকা, তাহলে আমাদের বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে পাওয়া যায় কি, কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কন্ট্রিবিউশন মধ্যে 4 টাকা, এই 4 টাকাটা কি লাভ, লাভ না, কারণ আমরা এখান থেকে বাদ দিছি কি পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিছি, আমরা পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিছি, কিন্তু আমরা কি বাদ দেই নাই, স্থায়ী ব্যয় বাদ দিই নাই। তাহলে এই কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে কি আছে, স্থায়ী ব্যয় আছে। এই কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে কি আছে, এই 4 টাকাটা আমার পুরোটা লাভ না, এই 4 টাকাটা পুরোটা আমার কি লাভ, মুনাফা না, কারণ এখানে শুধুমাত্র বাদ দিছি বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিছি, স্থায়ী ব্যয় বাদ দিই নাই। তাহলে দেখো, তাহলে এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে কি বাদ দিলে, কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ থেকে যদি স্থায়ী ব্যয় বাদ দেওয়া হয়, তাহলে আমরা আসলে কি পাবো, সহজ বিষয় হচ্ছে এটা। আর আমরা সবাই জানি সমচ্ছেদ বিক্রয় থেকে নির্ধারিত বা প্রকৃত বিক্রয়ের মাত্রাকে কি বলা হয়, নিরাপত্তা প্রান্ত বলা হয়। সমচ্ছেদ বিন্দু থেকে সমচ্ছেদ বিক্রয় থেকে মোট বিক্রয়ের যে দূরত্ব, এই দূরত্বকে বলা হচ্ছে কি নিরাপত্তা প্রান্ত। সমচ্ছেদ বিক্রয় থেকে মোট বিক্রয়ের যে দূরত্ব, ওই দূরত্বকে বলা হচ্ছে কি নিরাপত্তা প্রান্ত। আমরা জানি সমচ্ছেদ বিন্দুর পর থেকে আমার লাভটা শুরু, সমচ্ছেদ বিন্দুর উপর থেকে কি সমচ্ছেদ বিন্দু পার হলে আমার লাভটা শুরু, ওই কারণে বলা হচ্ছে সমচ্ছেদ বিন্দু থেকে মোট বিক্রয় বা প্রকৃত বিক্রয় পর্যন্ত, প্রকৃত বিক্রয়ের যে দূরত্ব, ওই দূরত্বটাকে বলা হচ্ছে কি নিরাপত্তা প্রান্ত। আচ্ছা, এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা বলো। আমি তোমাদেরকে আমি তার দ্রুত যাবো, একটু জাস্ট বলে যাবো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি যখন তোমাদেরকে এমসিকিউ গুলো সলভ করাবো তখন আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করবো। আর রেকর্ডের যে ক্লাসগুলো আছে, ফাইন্যান্সের রেকর্ডের ক্লাস, আমি তোমাদেরকে বলবো ওই রেকর্ডের ক্লাসগুলো একটু করে নিও, তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। রেকর্ডের যে ক্লাসগুলো আছে সেগুলো তোমরা একটু শেষ করি। এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা বলো, এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, একজন বলছে সব রেকর্ডেড ফিনান্স ক্লাসগুলো একসাথে, আমি তোমাকে বলে দিব যে রেকর্ডেড ক্লাসগুলো তোমাদের জন্য দেওয়ার জন্য। তাহলে এখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বেশি হচ্ছে আর্থিক বিশ্লেষণের যে প্রকারভেদগুলো আছে সেগুলো একটু দেখে নিবে তোমরা, আর সমচ্ছেদ বিন্দুটা একটু দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আলিফ থেকে ফাইনাল মেসেঞ্জার বইটা আছে, সেই ওইখান থেকে একদম গোছানো সবকিছু আছে, এখান থেকে শেষ করতে পারবো। আচ্ছা, এরপর আমরা জানি এসিড টেস্ট, অনুপাতের আদর্শ মান কত, 1:1, অনুপাতের আদর্শ মান, চলতি অনুপাতের আদর্শ মান কত, 2:1, ঠিক আছে। এগুলো একবার দেখে নিবা, এখান থেকে এগুলো একবার তোমরা পড়ে নিবা। অনুপাতগুলো আমি একটু দিয়ে দিচ্ছি, দেখো বিভিন্ন অনুপাতের আদর্শ মান এখান থেকে পরীক্ষা আসতে পারে। চলতি অনুপাতের আদর্শ মান কত, 2:1, আর এরপর চলতি মূলধন অনুপাত হলে 1:1, চলতি মূলধন হল কত, 1:1, ত্বরিত অনুপাত বা এসিড টেস্ট আমরা একটু আগে দেখছি 1:1, ঠিক আছে। এরপর যদি বলি মজুদ আবর্তন 8 বার, এরপর আমরা যদি আবার দেনাদার আবর্তন 4 বার, পাওনাদার আবর্তন 6 বার, ঠিক আছে। এগুলো একবার দেখে নিবা, ঠিক আছে। এগুলো একবার চলতি অনুপাত কত, এটা পরীক্ষা আসে 2:1, আর চলতি মূলধন অনুপাত 1:1, তড়িৎ বার অ্যাসিড টেস্ট অনুপাত হচ্ছে 1:1, ঠিক আছে। মজুদ আবর্তন 8 বার, দেনাদার আবর্তন 4 বার, পাওনাদার হচ্ছে কয়বার, 6 বার। এগুলো একবার তোমরা দেখে নিবা, অনুপাতের মানগুলো তোমরা দেখে নিবা, ঠিক আছে। এখান থেকে অনুপাতের মানগুলো দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, আমরা এরপরের লেকচার চলে যাই, স্বল্পমেয়াদী অর্থায়ন। আচ্ছা, দেখো আচ্ছা, আমরা স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন, তাহলে আমরা যদি বলি চতুর্থ অধ্যায় থেকে প্রথম তৃতীয় অধ্যায় থেকে আমি যা পড়াইছি ওগুলো একটু দেখে নিবা। আর চতুর্থ অধ্যায় থেকে তোমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বিশেষ করে সমচ্ছেদ বিন্দুটা। সমচ্ছেদ বিন্দু তোমরা অলরেডি তোমরা তোমাদের সাথে আলোচনা করা হয়েছে, সমচ্ছেদ বিন্দুটা তোমরা একটু ভালো করে শেষ করবা, ঠিক
ঠিক আছে, চতুর্থ থেকে সমোচ্চ বিন্দু দেখবা অনুপাত, তারপর নগদ প্রবাহ বিবরণী, এগুলো অলরেডি অ্যাকাউন্টিং এ আছে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি নাই। ঠিক আছে, অনুপাত এবং কি বলছি আমি, অনুপাত এবং নগদ প্রবাহ, এগুলো অ্যাকাউন্টিং এ তোমাদের আছে, তোমরা ওইখানে অলরেডি তোমাদের এগুলো পড়া শেষ। ঠিক আছে, ওইখান থেকে আর এখানে ওইখানে যেহেতু অ্যাকাউন্টিং আছে, এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা একটু কম। ফাইন্যান্স যেহেতু আমি তোমাদের আবার বলছি বেসিক গুলো একটু ক্লিয়ার করবা, অতিরিক্ত মাথা ব্যথা এখানে নাই। কেন নাই? কারণ আমাদের অধ্যায় আছে 23টা, পরীক্ষা প্রশ্ন হবে 15টা, একটা অধ্যায় দিয়ে কিন্তু একটা প্রশ্ন পড়তেছে না। ঠিক আছে, তো আমরা ইম্পর্টেন্ট গুলোর বাইরে তেমন আমার যাওয়ার দরকার নেই। ঠিক আছে, অতিরিক্ত প্রেশার নেওয়ার দরকার নেই, এখানে অতিরিক্ত প্রেশার নেওয়ার এখানে দরকার নেই। স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন, দেখো আমরা জানি 1 বছর চেয়ে কম, যদি 1 বছর চেয়ে কম হয়, যদি 1 বছর চেয়ে কম হয় তাকে আমরা বলছি কি স্বল্পমেয়াদী অর্থায়ন। চলতি মূলধনের প্রয়োজন মেটাতে কি প্রয়োজন হয়? স্বল্পমেয়াদী অর্থায়ন। চলতি মূলধনের প্রয়োজন মেটাতে কি প্রয়োজন হয়? স্বল্পমেয়াদী অর্থায়ন। ব্যবসায়ী ঋণ, ক্রেতার নিকট থেকে অগ্রিম বকেয়া ব্যয়, এগুলো হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন। পরীক্ষা এটা আসতে পারে, এখান থেকে পরীক্ষা আসতে পারে, যেমন ব্যবসায়ী ঋণ থেকে পরীক্ষা আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। আমি আবার বলছি ব্যবসায়ী ঋণটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো স্বতঃস্ফূর্ত অর্থায়ন কোনগুলো বলা হয়? ব্যবসায়ী ঋণ, ক্রেতার নিকট থেকে অগ্রিম বকেয়া ব্যয় সমূহ, এগুলোকে বলা হয় স্বতঃস্ফূর্ত অর্থায়ন। ধারে পণ্য ক্রয়ের ফলে যে ঋণের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ব্যবসায়ী ঋণ। ব্যবসায়ী ঋণের মেয়াদকাল কত? 1 থেকে 3 মাস। তাহলে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ফলে কোন ঋণের সৃষ্টি হয়? ব্যবসায়ী ঋণের সৃষ্টি হয়। ব্যবসায়ী ঋণের মেয়াদকাল কয় মাস? 1 থেকে 3 মাস। ধর আমি একটা দোকান থেকে 5 লক্ষ টাকার 10 লক্ষ টাকার পণ্য ক্রয় করছি বাকিতে, আমি বলছি ও তাকে 3 মাস পর টাকাটা দিতে, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। কারণ ব্যবসায়ী ঋণটা সৃষ্টি হয় কির কাছে? সম্পর্কের মাধ্যমে, আসলে ভালো সম্পর্কের মাধ্যমে, বিশ্বাসের ক্ষেত্রে এই ঋণের সৃষ্টি হয়। আমি বলছি তোমাকে আমি 10 লক্ষ টাকা 3 মাস পরে দিব। দেখো এখানে একটা ব্যয় আসলে আছে। ব্যয়টা কি? যে 3 মাস যদি সে 10 লক্ষ টাকা ব্যাংকে রাখতো, সেখান থেকে তার প্রায় 15-20 হাজার টাকা ইনকাম হইতো। দেখো এই ব্যয়টা কি, ওর এখন লস যাচ্ছে, তার লসটা আসলে ওর পকেট থেকে যাবে না, এটা যাবে আসলে কার থেকে? ক্রেতা থেকে। সে যখন আমি তার থেকে পণ্য নিব, সে আমার থেকে পণ্যটা সেই হিসেবে দাম বাড়িয়ে নিবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তাহলে পরীক্ষা যদি আসে ব্যবসায়ী ঋণের ব্যয় বহন করে কে? আমরা উত্তর দিই ব্যবসায়ী ঋণের ব্যয় বহন করে ক্রেতা। ব্যবসায়ী ঋণের ব্যয় কে বহন করবে? অবশ্যই ক্রেতা। আর যদি বলেন যদি এভাবে আসে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়ী ঋণের ব্যয় বহন করে কে? যদি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আছে যেখানে অনেকগুলো ব্যবসায়ী আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলবো বিক্রেতা। আর যদি বলো একচেটিয়া বাজারে ব্যবসায়ী ঋণের ব্যয় বহন করে কে? তাহলে অবশ্যই ক্রেতা, অবশ্যই ক্রেতা। ঠিক আছে, এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। তাহলে আমি বলতেছি এখান থেকে গুরুত্বপূর্ণ কি? ব্যবসায়ী ঋণের ব্যয়টা গুরুত্বপূর্ণ। ব্যবসায়ী ঋণের খরচ প্রধানত বহন করে কি? ক্রেতা। একচেটিয়া বাজারে ঋণের খরচ ক্রেতা বহন করে। আর যদি বলে পূর্ণ প্রতিযোগিতামূলক, তাহলে বহন করবে কে? বিক্রেতা। কারণ অনেকগুলো বিক্রেতা আছে, অনেকগুলো ওরা মনে করবে যে আমার কম লাভ হলেও চলবে, আমি নিয়ে নিব। অনেকগুলো যেহেতু বিক্রেতা আছে, তাহলে একচেটিয়া বাজারে আমরা দিব কি? ক্রেতা। আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আসছে, এই ব্যয় বহন করা হচ্ছে কি? বিক্রেতা। ঠিক আছে, এগুলো একটু দেখেন। ব্যবসায়ী ঋণের কোনো কি নাই, সুদ ব্যয় নেই। যেহেতু এটা 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 কি বাকিতে নিছি, এখানে ওর সাথে আমার একটা ভালো সম্পর্কের ভিত্তিতে ও সে আমাকে বাকি দিয়ে দিচ্ছে, এখানে কোনো প্রকার সুদ নাই, এখানে কোনো কি নাই, সুদ ব্যয় নাই। সবচেয়ে তরল সম্পদ কি আমরা জানি? সবচেয়ে তরল সম্পদ হচ্ছে নগদ অর্থ। লেনদেন ঋণ, ঘূর্ণায়মান ঋণ, ঋণ রাখা, এগুলো কোন ধরনের ঋণ? আমরা উত্তর দিব জামানতবিহীন ঋণ। দেখো লেনদেন ঋণ, ঘূর্ণায়মান ঋণ, ঋণ রাখা, এগুলো কোন ধরনের ঋণ? আমরা উত্তর দিব জামানতবিহীন স্বল্পমেয়াদী ঋণ। তাহলে এগুলো ব্যবসায়ী ঋণ, এগুলো কি কোনো প্রকার জামানত রাখতে হয় না। ব্যবসায়ী ঋণের মতো লেনদেন ঋণ, ঘূর্ণায়মান ঋণ রাখা, এগুলো হচ্ছে কোনো প্রকার জামানত রাখতে হয় না। 1 থেকে 5 বছর মেয়াদী অর্থায়ন কি বলা হয়? মধ্যমেয়াদী বলা হয়। আচ্ছা, আমরা জানি অসচ্ছলতা জনিত ঝুঁকি এবং তারল্য মুনাফার মধ্যে ভারসাম্য বজায় থাকে সমন্বয় নীতি। এই দেখো সমন্বয় নীতি, আমরা জানি চলতি মূলধন ব্যবস্থাপনার নীতি 3টা। চলতি মূলধন ব্যবস্থাপনার নীতি 3টা, ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দাও। চলতি মূলধন ব্যবস্থাপনার নীতি কয়টা? 3টা। একটা হচ্ছে সমন্বয় নীতি, যেখানে তারল্য এবং মুনাফার মধ্যে কি করা হয়? সমন্বয় করা হয়। যে অতিরিক্ত তারল্য রাখা হয় না, আবার কম তারল্য রাখা হয় না। তারল্য এবং সঠিক তারল্য রেখে সঠিক বিনিয়োগ করে সঠিক মুনাফার উদ্দেশ্যে। ঠিক আছে, আমরা তো সবাই জানি তারল্য এবং মুনাফার মধ্যে ঋণাত্মক সম্পর্ক। তুমি যদি নগদ টাকা বেশি রাখো, তোমার বিনিয়োগটা কমে যাবে, তোমার মুনাফাটা কম হবে। আবার যদি তুমি নগদ টাকা কম রাখো, বিনিয়োগ বাড়বে, মুনাফা বাড়বে। তবে কোনোটাই কিনা উচিত নয়। তাই বলা হচ্ছে নগদ টাকা তারল্য এবং কি বিনিয়োগ করে মুনাফার মধ্যে কি রাখতে হবে? ভারসাম্য রাখতে হবে। ঠিক আছে, কেন অবশ্যই কি এটা কোন নীতিতে বলা আছে? সমন্বয় নীতি। নীতি 3টা। আরটা হচ্ছে কঠোর নীতি। কঠোর নীতিটা কি? সেখানে কি বেশি বিনিয়োগ করবে, বেশি মুনাফা হবে, ঝুঁকি বেশি নিবে, তারল্য কম রাখবে। বেশি মুনাফার উদ্দেশ্যে বেশি বিনিয়োগ করবে, বেশি ঝুঁকি নিবে, ওই কারণে বলা হচ্ছে কঠোর নীতি। তাহলে কঠোর নীতির ক্ষেত্রে আমরা বলবো কি মুনাফা তারল্য কি পায়? হ্রাস পায়। দেওয়ালিয়ত ঝুঁকি বেড়ে যাচ্ছে, কারণ তোমার টাকা সব বিনিয়োগ হয়ে গেছে, তুমি দেওয়ালিয়া হয়ে যাবে, ঝুঁকিটাও বেশি থাকে। ঠিক আছে, চলতি দায় পরিশোধের
ব্যর্থতা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তোমার টাকা নাই, টাকা তো কম রাখবে, তুমি সবগুলো বিনিয়োগ করে ফেলছো লাভের আশায় অতিরিক্ত ঝুঁকি নিয়ে। তাহলে এটাকে আমরা বলছি কঠোর নীতি। তাহলে কঠোর নীতিতে আমরা কি বলবো? তারল্য হ্রাস পায়, ঝুঁকি বৃদ্ধি পায়, বিনিয়োগ বৃদ্ধি পায়, মুনাফার পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা, মুনাফার পরিমাণ বেশি হওয়ার, এটাকে বলা হচ্ছে কঠোর নীতি। আর কঠোর নীতির বিপরীত হচ্ছে কি? কঠোর নীতির বিপরীত হচ্ছে আরেকটা আছে রক্ষণশীল নীতি। রক্ষণশীল নীতি সেটা কি? তারল্য বেশি থাকবে, কম বিনিয়োগ হবে, কম মুনাফা হবে, ঝুঁকি কম হবে। বিপরীত একদম সহজ, এগুলো চিন্তা করলে তো পারা যায়। সমন্বয় নীতিতে তারল্য এবং মুনাফার মধ্যে সমন্বয় করা হয়, কঠোর নীতিতে কম তারল্য রাখা হয়, বেশি বিনিয়োগ করা, বেশি মুনাফার উদ্দেশ্যে, ঝুঁকি বেশি। আর রক্ষণশীল নীতিতে এটা উল্টা। রক্ষণশীল নীতিটা কি? এর বিপরীত, বেশি তারল্য রাখা হয়, কম বিনিয়োগ করা হয়, ঝুঁকি কম নেওয়া হয়, মুনাফা কম হয়। এটা হচ্ছে কি? এটা হচ্ছে রক্ষণশীল নীতি। এটা হচ্ছে কি? রক্ষণশীল নীতি। দেখো কঠোর নীতিতে তারল্য ঝুঁকি বৃদ্ধি পায়, অসচ্ছলতা ঝুঁকি বৃদ্ধি পায়, স্বল্পমেয়াদী অর্থায়নের উপর বেশি নির্ভর করা হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে কঠোর নীতিতে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর রক্ষণশীলের পর্যাপ্ত তারল্য থাকে কোথায়? রক্ষণশীল নীতি। ঝুঁকি কম কোথায়? রক্ষণশীল। দীর্ঘমেয়াদী অর্থায়নের উপর বেশি নির্ভরশীল, রক্ষণশীল নীতি, ঠিক আছে? এগুলো আমরা একটু দেখে নিব। মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ, এটা তো আমরা জানি, যেই পরিমাণ পণ্য, ফরমাইশ মানে কি? অর্ডার দেওয়া। যেই পরিমাণ পণ্য অর্ডার দিলে তোমার কি রক্ষণাবেক্ষণ খরচ, বহন খরচ, সব ধরনের খরচ তোমার কম হবে। যে পরিমাণ পণ্য অর্ডার দিলে ব্যয় সর্বনিম্ন হয়। তুমি জানো, তুমি যদি বেশি পণ্য অর্ডার দাও, তাহলে তোমার সমস্যা কি হবে? তোমার অনেকগুলো দোকান, অনেকগুলো গুদাম রাখবে, রুম লাগবে, গুদাম লাগবে, ঠিক আছে? তোমার ঝুঁকি, গুদামে পণ্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তোমার ঝুঁকি বেশি, তোমার ঝুঁকিও বেশি, ঠিক আছে? তাই বলা হচ্ছে তোমাকে, তাহলে আমরা কি বলতেছি? সেটাকে আমরা কি বলছি? যে পরিমাণ পণ্য অর্ডার দিলে বা ফরমাইশ দিলে ব্যয়টা কি হবে? সর্বনিম্ন হবে। অর্ডার দিলে বা ফরমাইশ দিলে ব্যয়টা কি হবে? সর্বনিম্ন হবে। তাকে আমরা বলতেছি কি? তাকে আমরা বলতেছি মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। তাহলে যে পরিমাণ পণ্য অর্ডার দিলে ব্যয় কি হবে? সর্বনিম্ন হবে। তাকে আমরা বলতেছি কি? মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। ব্যয় কি হবে? সর্বনিম্ন হবে, ঠিক আছে? বেশি অর্ডার দিলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, পণ্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? গুদাম ভাড়া বেশি হবে, বিদ্যুৎ বিল বেশি হবে। তাই যে পরিমাণ পণ্য অর্ডার দিলে তোর ব্যয় সর্বনিম্ন হবে, তোর ব্যবসার ক্ষেত্রে কোনো প্রকার কি থাকবে না? সমস্যা থাকবে না, ঠিক আছে? পরিচালনা কোনো সমস্যা হবে না তোর। তুমি সঠিকভাবে উৎপাদন করতে পারবা, বিক্রি করতে পারবা। এটাকে বলা হচ্ছে কি? মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ, ঠিক আছে? আমরা যে স্তরের চেয়ে বেশি পণ্য মজুত রাখা সম্ভব নয়, তাকে বলা হচ্ছে কি? সম্পূর্ণ সর্বোচ্চ মজুত স্তর, ঠিক আছে? সর্বোচ্চ মজুত, এটা চলে আসছে এখানে। আচ্ছা, এরপর আমরা এগুলো দেখে নিব, নগদ রূপান্তর চক্র, কাঁচামাল, এগুলো আমরা এখান থেকে দেখে নিই একটু। আমরা এখানে যাই। স্বল্পমেয়াদী অর্থায়ন তো আমি বলছি, 1 বছর হচ্ছে কম সময়ের অর্থায়নকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলা হয়। এরপর পরীক্ষা আসতে পারে স্বল্পমেয়াদী অর্থায়ন গুলো কি কি? আমরা যে স্বতঃস্ফূর্ত অর্থায়ন, এখানে কি আছে? স্বতঃস্ফূর্ত অর্থায়নের মধ্যে ব্যবসায়িক ঋণ, ক্রেতার নিকট হইতে অগ্রিম, বকেয়া ব্যয় সমূহ, ঠিক আছে? এগুলো একবার দেখে নিবা। এরপর প্রাতিষ্ঠানিক উৎস সমূহ কি? তাহলে একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস, আর একটা হচ্ছে কি? অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক নিচের পরীক্ষা আসতে পারে, নিচের কোনটি স্বল্পমেয়াদী? প্রাতিষ্ঠানিক উৎস, মুদ্রা বাজার, ব্যাংক ঋণ, বাণিজ্যিক কাগজ, ব্যাংকের স্বীকৃতিপত্র, ঠিক আছে? ব্যাংক, এগুলো হচ্ছে কি? প্রাতিষ্ঠানিক উৎস। এরপর দেখো, ব্যাংক ঋণের মধ্যে আছে কি? জামানতবিহীন এবং জামানতযুক্ত। এগুলো একবার দেখে নিবে তোমরা, জাস্ট পরীক্ষা দেখে নিবা জামানতবিহীন কোনগুলো। ঋণ লেখা, গুণবান ঋণ, লেনদেন ঋণ। আর জামানতযুক্ত গুলি বাসন বন্ধক, আইন বন্ধক, ট্রাস্ট রসিদ বন্ধক, গুদাম রসিদ বন্ধক। এগুলো হচ্ছে কি? স্বল্পমেয়াদী জামানতযুক্ত ঋণ। স্বল্পমেয়াদী জামানতযুক্ত ঋণ, জামানতবিহীন ঋণ। শুধু এগুলো একটু মনে রাখলে চলবে তোমাদের, এগুলো, এই জিনিসগুলো একটু মনে রাখলে চলবে। এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা বলো? এখান থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে একটু বলি, এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের জন্য ব্যবসায়ী ঋণের ব্যয়টা। এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবসায়ী ঋণের ব্যয়টা। আমি ব্যবসায়ী ঋণের ব্যয়টা নিয়ে আর একটু তোমাদের সাথে আলোচনা করবো। তোমরা এখান থেকে চার্ট থেকে একটু দেখে নিবে কোনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। আমি আবার বলছি, এখানে অতিরিক্ত ডেপথে যাওয়ার দরকার নেই। যে টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট বলবো, ওইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। কারণটা কি? কারণ তোমার অধ্যায় আছে 23টা, প্রশ্ন আসবে মাত্র 15টা। আমি বিস্তারিত আলোচনা করতে গেলে তোমাদের প্রায় 15টাই বিস্তারিত ক্লাস নিতে হবে, ঠিক আছে? আমি ওখানে বিস্তারিত আলোচনা করবো, অলরেডি রেকর্ডের কিছু ক্লাস আছে, সেগুলো একটু তোমরা দেখে নিবে, ঠিক আছে? রেকর্ডের ক্লাসগুলো, ঠিক আছে? আমি এখন যেগুলো বলছি তা সেগুলো মাথায় রাখবা, আর তোমাদের আমি যে পিডিএফ দেবো সেখান থেকে একটু পড়ে নিবে তোমরা, ঠিক আছে? পিডিএফ থেকে একটু পড়া শেষ করবে, কারণ একটা টপিক যদি আমি আলাদা আলাদা আলোচনা করতে যাই, তাহলে আমার থেকে প্রায় 15-20টা ক্লাস লাগবে এখানে। আমি তোমাদেরকে জাস্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি, কারণ দুইটা ক্লাসে, ফাইন্যান্সের দুইটা ক্লাসে তোমাদেরকে পুরোটা শেষ করা আসলে কোনোভাবে সম্ভব না। তবে আমি তোমাদেরকে বলতেছি, একটু ধারণা দিয়ে দিব, আমি মুখে বলে যাবো কোন টপিকসে বেশি ইম্পর্টেন্ট, সেটা তুমি একটু বুঝে নিলে চলবে। আমি তোমাদেরকে একদম ডেপথ থেকে বুঝতে গেলে আমার ঘন্টার পর ঘন্টা ম্যাথ করে তবে আলোচনা করতে হবে, আমার 15-20টার উপর ক্লাস থাকবে, এত সময় আসলে তোমাদের নাই।
তোমাদেরকে জাস্ট ধারণা দিব কোন টপিকগুলো বেশি পড়বা সেটা নিয়ে। আর তোমাদের রেকর্ডেড ক্লাস আমি ঢাকার আগে যে ক্লাসগুলো নিছি, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ফাইন্যান্স ক্লাস যেগুলো নিছে ওগুলো একটু দেখে নিবা। তারপর তোমাদের ফাইনাল যে ডিইউতে যে পরীক্ষার আগে যেটা এমসিকিউ আলোচনা করছি, সেখানে অনেকগুলো ম্যাথ করাইছি আমি, অনেকগুলো টপিকস নিয়ে আলোচনা করছি। সেই ক্লাসটা তোমাদের অসম্ভব ভাবে কাজ দিবে। ওই রেকর্ডের ক্লাসটা ওয়েবসাইট থেকে ওখানে আছে, এখান থেকে তোমরা করে নিবে। এখন জাস্ট বুঝবা যে আমি কোন টপিকস গুলো বেশি গুরুত্বপূর্ণ বলছি, সেগুলো একটু মাথায় একটু চিন্তা করে রাখবা। রাফি ভাইয়া বলছে যে ব্যবসায়ী ঋণের ব্যয়টা বেশি ইম্পর্টেন্ট, রাফি ভাইয়া বলছে সমচ্ছেদ বিন্দুটা বেশি ইম্পর্টেন্ট, রাফি ভাইয়া বলছে অর্থ বা মুদ্রা বাজারের উপাদানগুলো বেশি ইম্পর্টেন্ট, রাফি ভাইয়া বলছে শেয়ার বাজার সংক্রান্ত পরীক্ষা আসতে পারে, শেয়ার বাজারের প্রকারভেদ, ঠিক আছে। ভাইয়া বলছে নীতিগুলো বেশি ইম্পর্টেন্ট, ভাইয়া বলছে অর্থায়নের উদ্দেশ্য বা লক্ষ্যগুলো ইম্পর্টেন্ট। তাহলে আমি যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো একটু মাথায় রাখলে তোমার চলবে। এগুলো একটু বাসায় ভালো করতে হবে, কারণ এখান থেকে পরীক্ষা প্রশ্ন বেশি আসবে। আমি আবার বলছি এখান থেকে পরীক্ষা প্রশ্ন বেশি আসবে। তাহলে এখান থেকে কি পড়ে নিবা, কোনটি জামানতবিহীন ঋণ একটু মনে রাখবা, কোনটি জামানতযুক্ত ঋণ একটু মনে রাখবা, ঠিক আছে। আর বিশেষ করে স্বতঃস্ফূর্ত অর্থায়ন কোনগুলো, ব্যবসায়ী ঋণ, ক্রেতার নিকট হইতে অগ্রিম, আর বকেয়া ব্যয়, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে, ঠিক আছে। এগুলো তোমাদেরকে দিয়ে দিবে, এখান থেকে পড়ে নিবা, ঠিক আছে। আচ্ছা, ব্যবসায়ী ঋণ কি বলছি আমরা, ধারে ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে ঋণের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি ব্যবসায়ী ঋণ। দেখো, ব্যবসায়ী ঋণ প্রধানত খরচ বহন করে ক্রেতা, পরীক্ষা আসতে পারে। জামানতবিহীন অর্থায়নের প্রধান উৎস হচ্ছে ব্যবসায়ী ঋণ, এটা ঋণের মেয়াদকাল 1 থেকে 3 মাস। এটি সরাসরি কোনো ঋণ না, এটা আমরা সরাসরি কোনো ঋণ নিচ্ছি না, আমি পণ্য নিচ্ছি 3 মাস পর টাকা দিচ্ছি। এটির জন্য কোনো নগদ অর্থ ব্যয় করতে হয় না, কোনো প্রকার সুদ ব্যয় নাই, এখানে কোনো ইন্টারেস্ট রেট নাই। একচেটিয়া বাজারে বহন করে ক্রেতা, পূর্ণ পুঁজিমূলক বাজারে বহন করে বিক্রেতা, খরচটা বহন করে কে বিক্রেতা। এটার মূল ভিত্তি হচ্ছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক। আমি যার থেকে কিনবো তার সাথে আমার একটা ভালো সম্পর্ক, এটাই হচ্ছে মূল ভিত্তি। এখানে আলাদা করে কোনো লেনদেন নাই, ঠিক আছে, আলাদা করে কোনো লেনদেন নাই। আচ্ছা, আর তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো কি হয়তো জানা যায় না, ঢাকা বিশ্ববিদ্যালয় মনে তোমাদের গত আগে তোমরা নিউজ পাইছো যে স্থগিত করছে, আসলে এরপর আসলে কি হয় সেটা জানি না, ঠিক আছে। আর তোমরা আমাকে একটা কাজ করতে পারো, তোমাদের যে টপিকস গুলো তোমরা ফাইন্যান্সে বাসায় পড়ার পর যে টপিকস গুলো তোমাদের একটু প্রবলেম মনে হবে, সেগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখতে পারো। সেগুলো যদি একটু একটু লিখে দাও আমাকে, কেউ একজন লিখে দিলেও চলবে যে ভাই এই টপিকস গুলো নিয়ে আলোচনা করতে হবে কিনা, আমি পরবর্তী ক্লাসে আলোচনা করে নিব। আর তোমাদের একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে, আমি একটু মনোযোগ দাও, সেটা হচ্ছে আমি তোমাদেরকে আবারও বলছি, ম্যানেজমেন্ট ফাইন্যান্স তোমাদেরকে ভালো করতে হবে। ম্যাথ নিয়ে তেমন বেশি হেডেক নেওয়ার দরকার নেই, ম্যাথ রেকর্ডের ক্লাস অনেকগুলো ম্যাথ করাইছি, ঠিক আছে, ম্যাথগুলো একটু দেখে নিলে চলবে। ওইখানে ক্লাসে যে ম্যাথগুলো করাইছে ওগুলো একটু দেখে নিতে হবে, সব গুরুত্বপূর্ণ সব ম্যাথ আছে আমার রেকর্ডে। আমি যে ফাইন্যান্সের ক্লাসটা নিছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ক্লাস যে ক্লাসটা, যেটা ওয়েবসাইটে আছে মনে হয় রেকর্ডের ক্লাসটা, ওইখানে যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ মুখে মুখে করা যায় সবগুলো এখানে করাইছি। ওই ক্লাসটা করলে তোমার জন্য অনেক বেশি কাজ দিবে, অনেক বেশি কাজ দিবে। আর আমরা তো এমনিতে আমার প্ল্যান তো আছে যে পরীক্ষার আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে তোমাদের জন্য একটা ভালো ক্লাস নেব, যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কেমন আসতেছে, টপ এমসিকিউ নিয়ে হয়তো 150টা এমসিকিউ নিয়ে তোমাদেরকে আমি সলভ করাবো। এটা নিয়ে টেনশন করার দরকার নেই, এখন বাসায় একটু কষ্ট করে পড়াশোনা করো, বাসায় একটু কষ্ট করে পড়াশোনা করো। আর তোমাদেরকে বলছি ফাইন্যান্স মেসেঞ্জার বইটা থাকলে তোমাদের জন্য সবচেয়ে বেস্ট, কারণ এটা অসাধারণ একটা বই, সবকিছু গোছানো আছে। 15 নম্বর এমনিতে এখান থেকে চলে আসবে, ফাইন্যান্স মেসেঞ্জার বইটা একটু পড়ে নিবা, ঠিক আছে। আশা করি এখান থেকেও চলে আসবে, যাদের কাছে আছে শেষ করে দিবে বইটা। তাহলে ব্যবসায়ী ঋণের মূল ভিত্তি হচ্ছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক। এরপর ক্রেতার নিকট থেকে অগ্রিম, বকেয়া ব্যয় এগুলো একবার দেখে নিও। আচ্ছা, লেনদেন ঋণ, এটা লেনদেন ঋণ এবং ঋণ রেখা, এটা এই দুটো একটু নিয়ে আমি বলবো। দেখো, লেনদেন ঋণ, ঋণ রেখা, আচ্ছা ঋণ রেখা এবং ঘূর্ণায়মান ঋণ, ঋণ রেখা এবং ঘূর্ণায়মান ঋণ এই দুটো একটু ইম্পর্টেন্ট, এই দুটো একটু বলছি। আচ্ছা, এইটা হচ্ছে মঞ্জুরিকৃত ঋণ একসাথে উত্তোলন করতে হয়। তুমি যে ঋণটা নিবা সেটা তুমি একসাথে উত্তোলন করতে হবে। এটা কোন ধরনের ঋণ, আমরা উত্তর দিব ঋণ রেখা। তাহলে ঋণ রেখার ক্ষেত্রে একসাথে উত্তোলন করতে হয় এবং সকল টাকার উপর সুদ দিতে হয়। সকল টাকার উপর কি সুদ দিতে হয়, সকল টাকার উপর সুদ দিতে হয়। আর আমরা কোনো প্রকার প্রতিশ্রুতি ফি দিতে হয় না, কোনো প্রকার প্রতিশ্রুতি ফি দিতে হয় না। এবার আমরা মনে রাখবো ঘূর্ণায়মান ঋণ। ঘূর্ণায়মান ঋণ মানে কি, তুমি একসাথে না তুলে বারবার তুলতে পারবা, একসাথে টাকাটা না তুলে বারবারে তুলতে পারবা। আর যেই পরিমাণ টাকা তুলবা তার উপর সুদ দিতে হবে, যেই পরিমাণ টাকাটা তুলবা সেই পরিমাণ টাকার উপর সুদ দিতে হবে। আর যে টাকাটা তুমি তুলবা না সেই টাকার উপর তোমাকে প্রতিশ্রুতি ফি দিতে হবে, সেই টাকার উপর তোমাকে কি দিতে হবে, প্রতিশ্রুতি ফি। তাহলে ঘূর্ণায়মানটা আমি আবার বলছি, ধরো তুমি 10 লক্ষ টাকার লোন নিছো ব্যাংক থেকে, ব্যাংক তোমাকে সরাসরি নগদ টাকাটা দিবে না, এটা ব্যাংক অ্যাকাউন্টে আছে। তুমি সেখান থেকে 5 লক্ষ টাকা ব্যবহার করছো, তাহলে 5 লক্ষ টাকার উপর তোমাকে সুদ দিতে হবে।
আর যে 5 লক্ষ টাকা তুমি ব্যবহার করো নাই ওটার উপর একটা প্রতিশ্রুতি ফি দিলেও চলবে, ওটার উপর একটা কি দিলে চলবে, প্রতিশ্রুতি ফি দিলে চলবে, ওটার উপর সুদ দিতে হবে না। এটাকে বলা হচ্ছে কি ঘূর্ণায়মান ঋণ। তাহলে ঘূর্ণায়মান ঋণটাও আমরা একটু মনে রাখবো, উত্তোলিত টাকার উপর সুদ দিতে হয়, ঠিক আছে। যেগুলো যেগুলো উত্তোলন করবে না সেগুলোর উপর কি প্রতিশ্রুতি ফি দিতে হয়, এটা একটু মনে রাখলে চলবে, ঠিক আছে। ভাসমান বন্ধক কাকে বলে? যে কোনো প্রকার মজুত পণ্য বন্ধক হিসেবে রাখলে তাকে বলা হচ্ছে কি ভাসমান বন্ধক। হ্যাঁ, মজুত পণ্য বন্ধক হিসেবে রাখলে তাকে আমরা বলছি কি ভাসমান বন্ধক, ঠিক আছে। ভাসমান বন্ধক, মজুত পণ্য বন্ধক রাখলে এতটুকু এই জিনিসগুলো মনে রাখলে চলবে। হ্যাঁ, আচ্ছা। এরপর দেখো, তাহলে ভাসমান বন্ধক আমরা কি বলছি, মজুত পণ্য বন্ধক রাখলে তাকে কি বলা হয়, ভাসমান বন্ধক, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এগুলো একটু দেখে নিবা। এরপর দেখো চলতি মূলধন, আমরা জানি চলতি মূলধন কাকে বলা হয়, নগদ টাকা, ব্যাংক জমা, প্রাপ্য বিল, দেনাদার, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে কি চলতি মূলধন, ঠিক আছে। কাম্য চলতি মূলধন মানে কি, কাম্য চলতি মূলধন বলতে যে পরিমাণ মূলধন তোমার রাখলে ব্যবসায়ে সকল প্রকার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা সম্ভব তাকে বলা হচ্ছে কাম্য মূলধন। যে পরিমাণ টাকা রাখলে যে পরিমাণ টাকা নগদ টাকা তোমার থাকলে ব্যবসায় থাকলে সকল প্রকার কার্যক্রম, ব্যবসায় সকল প্রকার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা সম্ভব তাকে বলা হচ্ছে কি কাম্য চলতি মূলধন, ঠিক আছে। মোটামুটি ইম্পর্টেন্ট। চলতি মূলধনের শ্রেণীবিভাগ দেখো, ধারণার ভিত্তিতে মোট চলতি মূলধন, নিট চলতি মূলধন, অস্থায়ী চলতি মূলধন, পরিবর্তন, এগুলো নিয়ে আমি একবার বলছি একদম সহজ। দেখো মোট চলতি মূলধন মানে কি, নগদ টাকা, ব্যাংক জমা, বাজারযোগ্য সিকিউরিটি, প্রাপ্য হিসেব, মজুত পণ্য, স্বল্পমেয়াদী বিনিয়োগ, অগ্রিম খরচ, এগুলো হচ্ছে কি মোট চলতি মূলধন। আর মোট চলতি মূলধন থেকে, মোট চলতি সম্পদ থেকে মোট চলতি ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়, নিট চলতি মূলধন, ঠিক আছে। মোট চলতি সম্পদ থেকে নিট চলতি সম্পদ, মোট চলতি সম্পদ থেকে মাইনাস করবে কি মোট চলতি দায়, তাহলে কি পাবে, নিট চলতি মূলধন। আচ্ছা, অস্থায়ী চলতি মূলধন কোনগুলো, অস্থায়ী চলতি মূলধন হচ্ছে যে চলতি মূলধন গুলো তোমার অস্থায়ী মানে ফিক্সড, যেমন বেতন, কারখানা ভাড়া, এগুলো হচ্ছে ফিক্সড, ওইখানে এগুলো চলতি মূলধন। চলতি খরচ, প্রতি মাসে তোমাকে বেতন দিতে হচ্ছে, প্রতি মাসে ভাড়া দিতে হচ্ছে, এগুলো চলতি খরচ, কিন্তু এগুলো হচ্ছে ফিক্সড, তাই এগুলোকে বলা হচ্ছে অস্থায়ী চলতি মূলধন। অস্থায়ী চলতি মূলধন আমরা সেটা মনে রাখবো, অস্থায়ী চলতি মূলধন। পরিবর্তনশীল চলতি মূলধন মানে কি, যেগুলো যেগুলো পরিবর্তন হয়, উৎপাদন বৃদ্ধি পেলে যে খরচগুলো বাড়বে, উৎপাদন কম করলে খরচ কমবে, সেটাকে আমরা বলছি কি পরিবর্তনশীল চলতি মূলধন। উৎপাদন বৃদ্ধি পেলে, উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে খরচটা বাড়বে, যেমন কাঁচামাল খরচ, ঠিক আছে, পরিবহন খরচ, কাঁচামাল খরচ, পরিবহন খরচ, এগুলো কোন ধরনের খরচ, এগুলোকে আমরা বলবো পরিবর্তনশীল চলতি মূলধন। পরিবর্তনশীল চলতি মূলধন, কাঁচামাল খরচ, মজুরি খরচ, পরিবহন খরচ, এগুলো হচ্ছে পরিবর্তনশীল চলতি মূলধন। এগুলো একদম বেসিক প্রশ্ন, কারণ বেসিক থেকে অনেকগুলো প্রশ্ন হচ্ছে, এগুলো তো আমাকে মাথায় রাখতে হবে। আর বেতন, কারখানা ভাড়া, এগুলো হচ্ছে অস্থায়ী চলতি মূলধন, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার কিনা বলো, এতটুকু ক্লিয়ার কিনা বলো, আমাকে একটু ক্লিয়ার কিনা বলো, এতটুকু এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা বলো, ঠিক আছে। আশা করবো বাসায় তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। আমি বলছি বাসায় একটু, না সিইউতে ফাইন্যান্স নাই, ঠিক আছে, সিইউতে ফাইন্যান্স নাই, বাসায় একটু ভালো করে পড়ো। আমি একটু তোমাদেরকে ধারণা দিচ্ছি, আমি বিস্তারিত আলোচনা করতে পারছি না, কারণ আমাদের সব অধ্যায় একটু টাচ করে যেতে হবে। আমি তোমাদের বেশি সময়ও নিব না, ক্লাসটা বেশি অতিরিক্ত সময়ও কন্টিনিউ করবো না। আমি তোমাকে জাস্ট ধারণাগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ পড়াইতে গেলে একটা অধ্যায় পড়াইতে গেলে তোমাদের অনেকক্ষণ সময় লাগবে, ঠিক আছে। ম্যাথ সহ করাইতে গেলে তো বলার দরকার নেই, 2-3 ঘন্টার উপরে চলে যাবে একটা অধ্যায়। আমি তোদের, কারণ যেহেতু ম্যাথ যেহেতু আর সম্পর্ক খুবই কম, আর তোমাদেরকে যেহেতু রেকর্ডের ক্লাস আসতে, তোমাদের প্রেশার নেই, রেকর্ডের ক্লাসগুলো একটু দেখে নিবে, ওখানে ম্যাথ আমি করাইছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফাইন্যান্স ক্লাসটা নিছি, তোমরা রোড টু পাবলিক ইউনিভার্সিটি পেজ এবং অ্যাকাউন্টিং লাভার্স পেজ ওইখানেও পাবা, ওয়েবসাইট না থাকলেও ওইখানেও পাবা, ঠিক আছে। যে ডিউর আগে যে ফাইন্যান্স ক্লাস, ফাইন্যান্স ম্যারাথন ক্লাস দিলে পাবা, যদি তুমি ফাইন্যান্স ম্যারাথন ক্লাস লিখো সেখানে তুমি পাবা, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট পাবা। আর ওই ক্লাস থেকে হলো, ওই ক্লাস থেকে তুমি 7-8টা পেয়ে যাবা রাজশাহীতে। আর হয়তো দেখবে আরো বেশি পাইতে পারো, 7-8টা 10টার উপরে পেয়ে যেতে পারো। ফাইন্যান্স ম্যারাথন ক্লাস দিলে তুমি পাবা, ঠিক আছে। ফাইন্যান্স ম্যারাথন ক্লাস আমি তোমাকে ধারণা দিচ্ছি যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে দেখো, এখানে চলতি মূলধন ব্যবস্থাপনার নীতিগুলো একটু দেখে নিবা, তোমাদেরকে আলোচনা করছি, এটা একটু আগে আলোচনা করছি, ইম্পর্টেন্ট। চলতি মূলধন ব্যবস্থা নীতি, যেমন সমন্বয় নীতি আমরা বলছি কি তাহলে এবং মুনাফার মধ্যে সমন্বয় করা হয়। আর রক্ষণশীল নীতিতে রক্ষণ নিজে সেফটিতে থাকে, কম বিনিয়োগ করব, কম মুনাফা হবো, একদম নিজের মধ্যে সেফ জোনে থাকে,
রক্ষণশীল নীতি কম বিনিয়োগ করবো, কম মুনাফা হবে, তারল্য বেশি থাকবে। আর কঠোর নীতি হচ্ছে কি এটা বিপরীত, বেশি বিনিয়োগ করবো, বেশি মুনাফা করবো, ঝুঁকি বেশি নিব, তারল্য কম থাকবে, সমস্যা নেই। ঠিক আছে, তারল্য ঝুঁকি বেশি দেখা যায়, তারল্য ঝুঁকি বেশি দেখা যায়। আসলে ফাইন্যান্সের জন্য তোমার যেখানে যেখানে আছে সবগুলো পড়তে পারো, সমস্যা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা আসছে তা, অন্যান্য কলেজ যা আসছে তা, রাজশাহীতে যেহেতু প্রথমবারের মতো ফাইন্যান্স, বেসিক থেকে প্রশ্ন আসবে। আমি আবার বেসিক থেকে প্রশ্ন আসবে, এখন অধ্যায় ভিত্তিক একদম বেসিক থেকে যেগুলো থেকে আমি বলতেছি সেখান থেকে, এর বাইরে প্রশ্ন আসবে না তো, কারণ 15টা মাত্র কোয়েশ্চেন আসবে 23টা অধ্যায় থেকে, তাহলে ভিতর থেকে কোথেকে আসবে? ঠিক আছে, একটা অধ্যায় থেকে এক নাম্বারও বলতেছে না, এগুলো একবার দেখে নিবে। দেখো, কঠোর নীতিতে তাহলে ঝুঁকি বেশি, অসচ্ছলতা ঝুঁকি বেশি, মুনাফা তবে মুনাফাও বেশি, যেহেতু বেশি বিনিয়োগ করবে। রক্ষণশীলতা পর্যাপ্ত তাহলে থাকে, অসচ্ছলতা ঝুঁকি হ্রাস পায়, মুনাফাও হ্রাস পায়, যেহেতু তাহলে বেশি থাকবে, বিনিয়োগ কম হবে। ঠিক আছে, মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ, এগুলো তো বলছি, যে পরিমাণ পণ্য ফরমাইশ দিলে ব্যয় সবচেয়ে কম হয় তাকে বলা হচ্ছে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ, এগুলো একবার দেখে নিবা। নগদ রূপান্তর চক্র এখানে দেওয়া আছে, তুমি কাঁচামাল ক্রয় করবে, পণ্য উৎপাদন করবে, এটা ধারে বিক্রি করবে, টাকা আদায় করবে, এই চক্রটাকে বলা হচ্ছে কি নগদ রূপান্তর চক্র। অর্থাৎ কাঁচামাল ক্রয় করে পণ্য উৎপাদন করবে, আবার সেখানে ধারে বিক্রি করবে, বিক্রি টাকা আদায় করবে, এবার আবার নগদ টাকা আসবে, এই চক্রটাকে বলা হচ্ছে কি নগদ রূপান্তর চক্র। আর এই নগদ রূপান্তর চক্র বছরে যতবার হবে সেটাকে বলা হচ্ছে কি নগদ আবর্তন। নগদ রূপান্তর চক্র বছরে যতবার হয় তাকে বলা হচ্ছে নগদ আবর্তন। তাহলে নগদ আবর্তন কিভাবে বের করবো? 360 ডিভাইড বাই নগদ রূপান্তর চক্র। তোর নগদ রূপান্তর চক্র হতে সময় লাগে 120 দিন। অর্থাৎ কাঁচামাল থেকে পণ্য উৎপাদন, বিক্রয় এবং টাকা আসতে সময় লাগে কয়দিন? 120 দিন। তাহলে নগদ আবর্তন কয়বার? 3 বার। তাহলে বছরে যতবার নগদ রূপান্তর চক্র হয় তার সংখ্যাকে কি বলা হয়? নগদ আবর্তন বলা হয়। নগদ আবর্তন বলা হয়। এগুলো ম্যাথ সহ করাই তোমাদেরকে ক্লাসে পাবা, তুমি আগের ক্লাসগুলো দেখলে এখন পাবা। তাহলে বছরে যতবার নগদ রূপান্তর চক্র হবে তার সংখ্যাকে কি বলা হয়? নগদ আবর্তন বলা হয়। ঠিক আছে, দেখো দীর্ঘমেয়াদী অর্থে, আর এই চার্টটা একটু ভালো করে বর্ণি, যেটা আমি বেসিক তোমাদেরকে চার্টটা দিচ্ছি, অধ্যায়ের যে শুরুতে যে চার্টটা আছে এখান থেকে তুমি, আমার মনে হচ্ছে এখান থেকে তুমি প্রশ্ন কমন পেয়ে যাও। ঠিক আছে, তো বেসিক আমার বইয়ের যে বেসিক প্রথম চার্টটা আছে এখানে তোমাদেরকে দিচ্ছি, এই চার্টটা থেকে তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তবে বই থাকলে তোমার জন্য একদম বেস্ট হয়, তখন তুমি বলতে পারো যে আমি 15 পাবো ইনশাল্লাহ, একদম 100% পাবো। ঠিক আছে, এটা নিয়ে আমি আপনার কোনো ডাউট নাই, বইতে শেষ করতে পারবা, 15 তুমি পাবা রাজশাহীতে, একদম নিশ্চিত। এই সময় আসলে তোমাদের টাকা খরচ হলো, আমি বলবো যে এই সময় যে খরচ, সেটা তুমি খরচ বলি না, এটাকে তুমি বলবে ইনভেস্টমেন্ট। এই সময়ের খরচটাকে তুমি কি বলবে? ইনভেস্টমেন্ট। ঠিক আছে, ফাইনাল মেসেঞ্জার, ডিসেম মেসেঞ্জার বইগুলো যাদের আছে তারা জানে বইগুলো কি পরিমাণ গোছানো আসলে। ঠিক আছে, কাজ দিবে, আমি আবার বলছি টাকার কথা চিন্তা করিও না, এখানে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভালো চান্স পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট, সেটা সবসময় মনে রাখবা। ঠিক আছে, তাহলে দেখো বন্ড কি, আমি যদি বলি বন্ড নিয়ে, দেখো দীর্ঘমেয়াদী ঋণের অন্যতম একটা হাঁটি হচ্ছে কি বন্ড। বন্ড কি? বন্ড হচ্ছে, আমরা জানি বন্ড হচ্ছে জামানত যুক্ত। ঠিক আছে, আর ডিভেঞ্চার হচ্ছে কি জামানতবিহীন। ডিভেঞ্চার কি? জামানতবিহীন। ঠিক আছে, বন্ড হলো ক্রেতার জন্য একটি কি সিকিউরিটি, আইবার সিকিউরিটি। বন্ডের নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয় লিখিত মূল্যের উপর। যে কোনো, আমি যদি বলি সুদ সুদ ধরা হয়, বাট্টা ধরা হয়, অবহার, অধিহার সবকিছু ধরা হয় সবসময় কি লিখিত মূল্যের উপর, ফেস ভ্যালুর উপর। এটাকে লিখিত মূল্য, ফেস ভ্যালু, অবহিত মূল্য বলা হয়। ঠিক আছে, আচ্ছা, অবহিত মূল্য বলা হয়। আচ্ছা, এবার দেখো জামানতবিহীন বন্ডকে বলা হয় কি ডিবেঞ্চার বা ঋণপত্র। সরকার কিন্তু ইস্যুকৃত বন্ডকে কি বলা হয়? ট্রেজারি বন্ড। আচ্ছা, এগুলো আমরা এখান থেকে দেখি, এখানে আমাদের আছে বিস্তারিত আছে, সেখান থেকে তোমরা এই চারটা পড়ে নিবা। দেখো এখান থেকে এই চারটা এখান থেকে পড়ে নিবে, এখানে সবগুলো দেওয়া আছে গুরুত্বপূর্ণ গুলো। দেখো বন্ডের বৈশিষ্ট্য দেখো, আমরা জানি যেখানে বৈশিষ্ট্য কি সুদের হার, আমরা জানি বন্ডের গায়ে যে কুপন রেট থাকে সেটাকে বলা হচ্ছে কি সুদের হার বলা হয়। পরিপক্কতা, বন্ডের মেয়াদ শেষ হওয়া, যত যে মেয়াদ থাকে নির্দিষ্ট মেয়াদের জন্য বন্ড ইস্যু করে, এখানে মেয়াদ বলতে ওই সময়টাকে বোঝানো হয়। পরিপক্কতা বলতে মেচুরিটি টাইম বলা হয়, মেচুরিটি টাইম। একটা বন্ডের 10 বছর, 10 বছরে গিয়ে সেটা কি হবে? মেচুরিটি হবে, পরিপক্ক হবে 10 বছরে গিয়ে। ঠিক আছে, আচ্ছা, বন্ড হচ্ছে কি বেশিরভাগ পরিশোধযোগ্য হয়, চিরস্থায়ী বন্ড ছাড়া বাকি সবগুলো কি পরিশোধযোগ্য বন্ড। তুমি বন্ড নিছো একটা কোম্পানিতে, তুমি বন্ড ক্রয় করছো, বন্ডের 10 বছরের জন্য 10 বছর পর্যন্ত তুমি সুদ পাবা, 10 বছরের পর তোমাকে টাকাটা দিয়ে দিবে, বন্ডের টাকাটা দিয়ে দিবে। 1,000 টাকা দিয়ে বন্ড কিনছো, 1,000 টাকা দিবে, না হয় এর চেয়ে বেশি দিবে। আর 10 বছর পর্যন্ত তুমি বন্ডের জন্য কি পাবে? সুদ পাবে। বন্ড মানে কি? তুমি বন্ড কিনছো মানে কি কোম্পানিকে ঋণ দিছো, ঋণের বিনিময়ে তুমি কি পাবা? সুদ পাবা। ঋণের বিনিময়ে তুমি কি পাবা? সুদ পাবা। একক মূল্য মানে কি? বন্ডের গায়ে লিখিত মূল্যকে কি বলা হয়? একক মূল্য বলা হয়। নিমজ্জিত তহবিল কি? সিঙ্কিং ফান্ড বলা হয়। নিমজ্জিত তহবিলটা হচ্ছে এইটা এমন একটা তহবিল, যে তহবিলটা তুমি কি তোমার
মুনাফার মাধ্যমে, মুনাফা থেকে করো ওই তহবিলটা, মুনাফার একটা অংশ ওই অংশের মাধ্যমে এই তহবিলটা করো। এটা কেন করো? দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধের জন্য, ঠিক আছে, বিভিন্ন অবচয়জনিত সংস্থাপনের জন্য। তুমি যে একটা মেশিন কিনছো, মেশিনের মেয়াদ কাজ হচ্ছে 10 বছর, এখন 10 বছর 10 লক্ষ টাকা দিয়ে কিনছো, তার মানে প্রতি বছর 1 লক্ষ টাকা করে তোমাকে জমা রাখতে হবে, কারণ 10 বছর পর তোমাকে আবার এই মেশিনটা কিনতে হবে। তো এই এই টাকাটা কোথায় জমা রাখা হয়? কোন তহবিলে? নিমজ্জিত তহবিল, সিঙ্কিং ফান্ড বলা হয় এটাকে, নিমজ্জিত। দেখো, অবচয়জনিত ক্ষয়ের জন্য প্রতিস্থাপনের উদ্দেশ্যে প্রতি বছর মুনাফা থেকে একটা নির্দিষ্ট অংশ আলাদা করে যে তহবিল তৈরি করে তাকে নিমজ্জিত তহবিল বলে, ঠিক আছে। এই তহবিল থেকে কি ঋণও পরিশোধ করা হয়, ঋণও পরিশোধ করা হয়। পুনঃক্রয়, পুনঃক্রয় মানে আমরা জানি কল প্রভিশন। পুনঃক্রয় বলতে আমরা কি বুঝি? কল প্রভিশন বুঝি। পুনঃক্রয় বলতে আমরা কি বুঝি? কল প্রভিশন বুঝি। আচ্ছা তোমরা একটু একটু আমাকে একটু 5টা মিনিট একটু সময় দাও, আমার একটা ইম্পর্টেন্ট একটা ইয়ে আসছে, আমি একটু একটু কথা বলে আসতেছি, একটা কল আসতেছে দেখতেছি, ঠিক আছে। আমাকে 2 মিনিট সময় দাও, তোমরা 2 মিনিট একটু অপেক্ষা করো, আমি 2 মিনিট পর আমি আসতেছি। ঠিক আছে। আচ্ছা এখন ঠিকঠাক আছে কিনা দেখো তো, সব শোনা যাচ্ছে কিনা, এখন সব শোনা যাচ্ছে কিনা বলো তো, সব ঠিকঠাক আছে কিনা একটু বলো। আমাকে শোনা যাচ্ছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে জানাও। আমাকে শোনা যাচ্ছে কিনা বলো তো, এখন ঠিকঠাক আছে কিনা বলো, একটু কমেন্টে জানাও ঠিকঠাক আছে কিনা, সব শোনা যাচ্ছে কিনা।
আচ্ছা, আশা করবো সব ঠিকঠাক। আমাকে একটু কমেন্টে জানো সব ঠিকঠাক আছে কিনা, আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ ভাই। আচ্ছা দেখো তাহলে, আমরা বলছিলাম নিমজ্জিত তহবিলটা কেন করা হয়, আমরা জানি নিমজ্জিত তহবিল বা এটাকে সিঙ্কিং ফান্ড বলা হয়। এটা কেন করা হয় আমরা উত্তর দিব, এটা হচ্ছে অবচয়জনিত সংস্থাপনের জন্য। অবচয়জনিত সংস্থাপনের জন্য, এবং আমরা জানি অবচয়জনিত সংস্থাপন, এবং আমরা বলছি কি দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধের জন্য, ঋণ পরিশোধের জন্য এটি করা হয় নিমজ্জিত তহবিলটা। এরপর দেখো কল পুনঃক্রয় বা কল প্রভিশন। পুনঃক্রয় বা কল প্রভিশন কখন আসবে, এটা হচ্ছে আমরা সবাই জানি তলবযোগ্য বন্ড, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তলবযোগ্য বন্ডটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। আমি এই বন্ডটা নিয়ে একটু আলোচনা করবো, তারপর তোমরা পুনঃক্রয়টা বুঝবা। দেখো কোন জায়গা কোথায় দেখি, একটু করে দেখো তলবযোগ্য বন্ড আমরা একটু আলোচনা করি এক পাশে। দেখো তলবযোগ্য বন্ড আসলে কি, তলবযোগ্য বন্ড আসলে কি, খালি জায়গা পাইলে একটু সুবিধা হইতো দেখি। হ্যাঁ আচ্ছা, এখানে আলোচনা করি। ধরো আমি একটা বন্ড কিনছি 10 বছর মেয়াদি, 10 বছর মেয়াদে একটা বন্ড কিনছি, এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। আমি এখন যে বন্ডটা নিয়ে আলোচনা করবো, এটা থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি আবার বলছি, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, একটু মনোযোগী থাকতে হবে, একটু মনোযোগী থাকতে হবে। দেখো তলবযোগ্য বন্ড, আমি 10 বছর মেয়াদে একটা বন্ড কিনছি, বন্ডের দাম হচ্ছে 1000 টাকা। বন্ডের মূল্য কত? 1000 টাকা। বন্ডের মূল্য কত? 1000 টাকা। এবার আসো, আমার থেকে যদি কোম্পানি কোম্পানি আমি এবিসি নামক একটা কোম্পানি থেকে বন্ড কিনছি, এবিসি। তো এবিসি কোম্পানি যদি তারা একটা রুলস রাখে, নিয়ম রাখে যে এই বন্ডটা চাইলে ওরা কিনতে পারবে, মেয়াদ শেষ হওয়ার পূর্বে এই বন্ডটা চাইলে ওরা কিনতে পারবে, এই বন্ডকে বলা হচ্ছে কি তলবযোগ্য বন্ড। যে বন্ড মেয়াদ শেষ হওয়ার পূর্বে কোম্পানি কিনতে পারে, এই বন্ডটাকে বলা হচ্ছে কি তলবযোগ্য বন্ড। ধরো মেয়াদ সে 7 বছরের মাথায়, 7 বছরের মাথায় এসে সে আমার থেকে, কোম্পানি আমার থেকে 1030 টাকায় দিয়ে কিনে নিছে। তাহলে কোম্পানি আমার থেকে কত টাকা দিয়ে কিনছে? 1030 টাকা দিয়ে আমার কিনে নিছে। আমি যে কোম্পানি থেকে বন্ডটা নিছি, ওই কোম্পানি 10 বছরের জন্য নিছি, ওই কোম্পানি আমার থেকে 7 বছরের মাথায় এসে আমার থেকে আবার কিনে নিছে। কত টাকা দিয়ে? 7 বছরের মাথায় এসে আমার থেকে কিনে নিছে কয় টাকা দিয়ে? 1030 টাকা দিয়ে। এইরূপ মেয়াদ শেষ হওয়ার পূর্বে এইরূপ বন্ড কিনে নেওয়াটাকে বলা হচ্ছে পুনঃক্রয় বা কল প্রভিশন। তাহলে মেয়াদ শেষ হওয়ার পূর্বে এই ধরনের বন্ড কিনে নেওয়াটাকে বলা হচ্ছে কি পুনঃক্রয় বা কল প্রভিশন। তাহলে পরীক্ষা যদি আসে, কোনো বন্ড যদি মেয়াদ শেষ হওয়ার পূর্বে কিনে নেওয়া হয়, এইরূপ ক্রয় করাটাকে কি বলা হয়? আমরা উত্তর দিব কল প্রভিশন। আর এই ধরনের বন্ডকে কি বলা হয়? আমরা উত্তর দিব তলবযোগ্য বন্ড বা কলেবল বন্ড। কলেবল বন্ড যে সময়ের মধ্যে কিনবে, 7 বছরের মেয়াদ, তাহলে এটাকে বলা হচ্ছে কি, এটাকে আমরা বলবো তলবযোগ্য বছর, তলবযোগ্য মেয়াদ কাল। 7 বছরটাকে আমরা কি বলবো? তলবযোগ্য মেয়াদ কাল, তলবযোগ্য মেয়াদ কাল। আচ্ছা, 7 বছর মাথায় এসে কত টাকা দিয়ে কিনছে? 1030 টাকা দিয়ে। কত টাকা দিয়ে কিনছে? 1030 টাকা। 1000 টাকা হচ্ছে লিখিত মূল্য, 1000 টাকা হচ্ছে কি লিখিত মূল্য। আর লিখিত মূল্য আর তলবকৃত, এটাকে আমরা বলবো তলবকৃত মূল্য, কল প্রাইস বা তলবকৃত মূল্য। লিখিত মূল্য আর তলবকৃত মূল্য পার্থক্য কত? 30 টাকা। এই 30 টাকাকে বলা হয় প্রিমিয়াম। এই 30 টাকায় কি বলা হয়? প্রিমিয়াম। তাহলে পরীক্ষায় যদি আসে লিখিত মূল্যের এবং তলব মূল্যের যে পার্থক্য, এই পার্থক্যকে কি বলা হয়? প্রিমিয়াম বলা হয়। লিখিত মূল্য এবং তলবকৃত মূল্যের যে পার্থক্য, এই পার্থক্যকে কি বলা হয়? প্রিমিয়াম বলা হয়। দেখো আমি এখানে অনেকগুলো পয়েন্ট বলতেছি। প্রথম পয়েন্ট বলছি, কোন বন্ড যদি মেয়াদ শেষ হওয়ার পূর্বে কিনে নেওয়া হয়, এই ধরনের বন্ডকে বলা হয় কলেবল বন্ড বা তলবযোগ্য বন্ড। আর এই রূপ ক্রয় করাকে বলা হয় পুনঃক্রয় বা কল প্রভিশন, পুনঃক্রয় বা কল প্রভিশন। আর যে মূল্যে কিনা হয় তাকে বলা হচ্ছে তলব মূল্য, যে মূল্যে কিনে তাকে বলা হচ্ছে তলব মূল্য। ঠিক আছে, যে মূল্যে কিনা হয় তাকে কি বলা হয়? তলব মূল্য বলা হয়। আর তলব মূল্য এবং লিখিত মূল্যের পার্থক্য কি বলা হয়? প্রিমিয়াম বলা হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমরা আমাকে এটাও বলতে পারো, তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া, ভাইয়া যে কিনে নিচ্ছে কেন কিনে নিচ্ছে? 10 বছর মেয়াদি, কেন তারা আগে থেকে কিনে নিচ্ছে? 10 বছর মেয়াদি একটা জিনিস তারা 7 বছরের মাথায় কেন কিনে নিচ্ছে? 7 বছরের মাথায় কিনে নিচ্ছে এই কারণে, আমরা উত্তর কি দিব? বাজার সুদের হার, বাজার সুদের হার হ্রাস পেলে। তাহলে কেন কিনবে? আমরা উত্তর কি দিব? বাজার সুদের হার হ্রাস পেলে। কোম্পানি আমার থেকে কেন কিনে নিবে? আমরা উত্তর দিব বাজার সুদের হার কি পেলে? হ্রাস পেলে। ধরো আমি যখন আমার বন্ডের গায়ে লেখা আছে 15%, কিন্তু বর্তমানে বাজার সুদের হার হয়ে গেছে কত পার্সেন্ট? বর্তমানে বাজার সুদের হার হয়ে গেছে ধরো 7%। বর্তমান বাজার সুদের হার কত পার্সেন্ট? 7%। কিন্তু আমাকে যে বন্ডে যে 15% লেখা আছে, কোম্পানিকে আমার 15% করে কি আমাকে সুদ দিতে হচ্ছে। কিন্তু বন্ডের গায়ে লেখা বর্তমান বাজার সুদের হার কত পার্সেন্ট? 7%। তাহলে কোম্পানির জন্য এটা এটা একটা কি
এটা একটা ক্ষতি বা লস বলতে পারো, যে বর্তমানে বাজার সুদের হার 7%, কিন্তু আমাকে দিয়ে হচ্ছে 15%। সে এটা না দেওয়ার জন্য সে কি করে সেটা পুনরায় গ্রাহকদের থেকে কিনে নেয়। তাহলে আমি আবার বলছি, এটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। যে বন্ডটি মেয়াদ শেষ হওয়ার পূর্বে কিনে নেওয়া হয়, কোম্পানি কিনে নেয়, ওই বন্ডটাকে বলা হচ্ছে কলেবল বন্ড বা তলবযোগ্য বন্ড। আর কলেবল বন্ড বা তলবযোগ্য বন্ড, তাহলে এইরূপ ক্রয় করাকে কি বলা হয়? কল প্রভিশন বলা হয়। এইরূপ ক্রয় করাকে কি বলা হয়? কল প্রভিশন বলা হয়। আর আমরা যে লিখিত মূল্য এবং তলবকৃত মূল্যের পার্থক্যকে কি বলা হয়? প্রিমিয়াম বলা হয়। আর কেন কিনে নেওয়া হয়? আমরা উত্তর দিব বাজার সুদের হার হ্রাস পেলে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, একজন খুব সুন্দর করে লিখেছে, বাজার সুদের হার থেকে কুপন সুদের হার কম হলে। ঠিক আছে, না কম হলে না, বাজার সুদের হারের চেয়ে কুপন সুদের হার তখন বেশি হবে, কম না। কুপন সুদের হার তো লিখে থাকবে, তোমার বন্ডে গায়ে লিখে রাখবে 15%, এটা হচ্ছে কুপন সুদের হার। আর বাজার সুদের হার কমে গিয়ে হয়ে গেছে কত? 8%। কিন্তু বন্ডে গায়ে লিখে আছে 15%, কোম্পানিকে তো 15% দিতে হবে তোমাকে। বাজারে যেটাই কম দেখানো, গায়ে বন্ডে গায়ে যেটা লিখে আছে ওইটাই তোমাকে দিতে হবে। ঠিক আছে, ওই কারণে কোম্পানি কি করে, তার অতিরিক্ত টাকা দিতে হচ্ছে, ওটা না দেওয়ার জন্য কোম্পানি কি বন্ডটা তোমাদের থেকে কিনে নিচ্ছে কোম্পানি। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো? তোমরা আমাকে বলো এটা বুঝছো কিনা বলো। এটা পরীক্ষা আসবে, এটা পরীক্ষায় আসবে, এটা পরীক্ষা আসবে। ক্লিয়ার কিনা বলো, আমাকে বলো ক্লিয়ার কিনা। ঠিক আছে, এখান থেকে তাহলে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি বন্ডের প্রকারভেদ গুলো গুরুত্বপূর্ণ। এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ডের প্রকারভেদ গুলো। তলবযোগ্য বন্ডটা ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, তাহলে আমরা পুনঃক্রয়, ইন্ডেন্সার মানে কি? ইন্ডেন্সার মানে হচ্ছে বন্ড হোল্ডার এবং বন্ড ইস্যুকারীর মধ্যে যে দায় দায়িত্ব সম্পর্কিত যে দলিল, ওই দলিলটাকে বলা হচ্ছে ইন্ডেন্সার। তাহলে বন্ড ইন্ডেন্সার বা ঋণের দলিল কি? তাহলে বন্ড হোল্ডার, আমরা হচ্ছে বন্ড হোল্ডার, আর আমরা হচ্ছে কি বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান, এর মধ্যে দায় দায়িত্ব সম্পর্কিত যে দলিল, ওই দলিলটাকে বলা হচ্ছে কি ইন্ডেন্সার। তাহলে ইন্ডেন্সার মানে কি? বন্ড হোল্ডার এবং বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠানের মধ্যে দায় দায়িত্ব সম্পর্কিত যে দলিল, দায় দায়িত্ব সম্পর্কিত লিখিত দলিলকে বলা হচ্ছে বন্ড ইন্ডেন্সার। আচ্ছা, আর আমি তোমাদেরকে ক্লাস শেষে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো, পোস্ট করে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, চারটা একটু তোমরা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, আর পরীক্ষার আগে যখন আমরা এমসিকিউ পড়বো ইনশাল্লাহ, আমরা এমসিকিউ ক্লাসগুলো নিবো, আরো বেশি ক্লিয়ার করবো। এখন একটু বাসায় কষ্ট করো, যেমন বন্ডের যে বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট, এটা তোমাকে শেষ করতে হবে। ইন্ডেন্সার মানে কি? আমরা বলবো ঋণের দলিল। বন্ড হোল্ডার এবং বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠানের মধ্যে দায় দায়িত্ব সম্পর্কিত দলিলকে বলা হচ্ছে কি বন্ড ইন্ডেন্সার। ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, জামানত কি? আমরা জানি বন্ড হচ্ছে কি জামানত যুক্ত, আর ডিবেঞ্চার আসলে আমরা কি দিব? জামানত বিহীন। বন্ড হচ্ছে জামানত যুক্ত, আর ডিবেঞ্চার হচ্ছে কি জামানত বিহীন, সেটা আমরা মনে রাখবো। ইল্ড মানে হচ্ছে আয়ের হার, ইল্ড মানে হচ্ছে কি আয়ের হার। দেখো, বিভিন্ন উৎস, দীর্ঘমেয়াদী অভ্যন্তরীণ উৎসগুলো কি? সংরক্ষিত মুনাফা, সাধারণ সঞ্চিতি, লভ্যাংশ, নিম্নযোগ তহবিল। আর বাহ্যিক উৎসগুলো কি? সাধারণ শেয়ার, ঋণপত্র, বন্ড, অগ্রাধিকার শেয়ার। এগুলো একবার দেখে নিবা তোমরা এখান থেকে, বেসিক জিনিস একবার একটু দেখে নিবা। বন্ডের প্রকারভেদ দেখো, বন্ড হচ্ছে কি জামানত বিহীন, আর ডিবেঞ্চার হচ্ছে কি জামানত যুক্ত। ঠিক আছে, ঋণপত্র বা ডিবেঞ্চার হচ্ছে কি জামানত যুক্ত। আচ্ছা, হ্যাঁ, আর বড় ধরনের কোম্পানিগুলো যেটা ইস্যু করে সেটাকে আমরা বলবো কি ঋণপত্র, আর ছোট কোম্পানিগুলো যেটা ইস্যু করে সেটাকে আমরা বলবো কি বন্ড। ঠিক আছে, ছোট কোম্পানি যেটা ইস্যু করে সেটাকে আমরা বলবো কি বন্ড। আচ্ছা, জামানত ছাড়া যে বন্ড ইস্যু করা হয় তাকে জামানতবিহীন বন্ড বলা হয়। জামানত ছাড়া যে বন্ড ইস্যু করা হয় তাকে বলা হচ্ছে কি জামানতবিহীন বন্ড। জামানতবিহীন বন্ডকে ঋণপত্র বা ডিবেঞ্চার বলা হয়। ঠিক আছে, এটা একটু মনে রাখবো। আই বন্ড, যে বন্ডের সুদের হার নির্ভর করবে কোম্পানির আয়ের উপর, তাকে বলা হচ্ছে কি আই বন্ড। ঠিক আছে, যে বন্ডের সুদের হার নির্ভর করে কোম্পানির আয়ের উপর, তাকে বলা হচ্ছে কি আই বন্ড। সবচেয়ে ঝুঁকিপূর্ণ বন্ড কোনটি? সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে বন্ড হচ্ছে জাং বন্ড। ঠিক আছে, জাঙ্ক ফুড লিখে নেবা। জাং বন্ড সবচেয়ে ঝুঁকিপূর্ণ বন্ড কি? জাং বন্ড। ঠিক আছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ বন্ড এবং যে বন্ডের আয়ের হার এবং ঝুঁকি উভয় বেশি, কোন বন্ডে? আমরা উত্তর দিব জাং বন্ডে। আয়ের হার ও ঝুঁকি উভয় বেশি, কোন বন্ডে? আমরা উত্তর দিব জাং বন্ডে। তাহলে আয়ের হার এবং ঝুঁকি দুটোই বেশি, কোন বন্ডে? আমরা উত্তর দিব জাং বন্ডে। এগুলো একটু দেখে নিবা। বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ কয়টি? 4টি। সরকার, সরকার কিন্তু ইস্যুকৃত বন্ডকে কি বলে? ট্রেজারি বন্ড বলে।
কর্পোরেশন কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কি বলা হয়? কর্পোরেট বন্ড বলা হয়। স্থানীয় সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কি বলা হয়? মিউনিসিপাল বন্ড। স্থানীয় সরকার তার বিমান বিমান কর্তৃপক্ষ যে বন্ড ইস্যু করে তাকে বলা হচ্ছে কি? মিউনিসিপাল বন্ড। বৈদেশিক সরকার বা কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কি বলা হয়? বৈদেশিক বন্ড বলা হয়। আচ্ছা, তাহলে ট্রেজারি বন্ড, সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কি বলা হয়? ট্রেজারি বন্ড। এই যে সবচেয়ে এটা ঝুঁকিমুক্ত কেন? আমরা জানি সরকার দেওয়ালিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা নাই, তাই সরকার হচ্ছে কি, তোমাদের পিডিএফ গুলো আমি আবার তৈরি করে দিব, আসলে একটু গুছিয়ে তৈরি করে কয়েকদিনের মধ্যে তোমার পিডিএফ গুলো পাবা, ঠিক আছে? চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য খুব দ্রুত, ঠিক আছে, তোমাদের পিডিএফ গুলো। আচ্ছা, দেখো সরকার কিন্তু ইস্যুকৃত বন্ডকে কি বলে? ট্রেজারি বন্ড। আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং ঝুঁকি মুক্ত, কারণ এটা সরকার ইস্যু করে, সরকার দেওয়ালিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, কর্পোরেট বন্ড, কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কি বলা হয়? কর্পোরেট বন্ড বলা হয়। কর্পোরেট বন্ডকে সিনিয়র সিকিউরিটিও বলা হয়, সিনিয়র সিকিউরিটিও বলা হয়। বৈদেশিক বন্ড, বিদেশি সরকার বা বিদেশি কোম্পানি যে বন্ড ইস্যু করে তাকে বৈদেশিক বন্ড বলে, এটা সবাই আমরা জানি। মিউনিসিপাল বন্ড, বিমান বিমানবন্দর কর্তৃপক্ষ, প্রদেশ, স্থানীয় সরকার যে বন্ড ইস্যু করে তাকে বলা হচ্ছে মিউনিসিপাল বন্ড। এই বন্ডের প্রকারভেদগুলো ইম্পর্টেন্ট, আমি বলছি এখান থেকে পরীক্ষা আসবে বন্ডের প্রকারভেদ, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন জায়গা থেকে পরীক্ষা বসা হবে। এখান থেকে আসবে কি, এখান থেকে পরীক্ষা বসানো তলবযোগ্য বন্ড একটা পড়েছে না, এটা আর সম্ভাবনা বেশি। তলবযোগ্য বন্ডের বিপরীত কি? পুট বন্ড। তলবযোগ্য বন্ডের বিপরীত কি? পুট পুট বন্ড। পুট বন্ডটা কি? যখন তুমি কোম্পানিকে মেয়াদ শেষ হওয়ার পূর্বে বিক্রি করে দিবে। তলবযোগ্য বন্ড হচ্ছে কোম্পানি তোমার থেকে কিনে নিবে, আর এখন যদি তোমার টাকা দরকার, তুমি 10 বছর মেয়াদী বন্ড কিনছো, তুমি 5 বছরের মাথায় গিয়ে তোমার বন্ডটা তুমি কোম্পানিকে বিক্রি করে দিবে, এটা হচ্ছে পুট বন্ড। যখন বন্ড হোল্ডার মেয়াদ শেষ হওয়ার পূর্বে কোম্পানিকে বন্ডটি বিক্রি করে দেয়, সেটাকে বলা হচ্ছে কি? পুট বন্ড, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো জিরো কুপন বন্ড। আমরা জানি কুপন বন্ড মানে কি? আচ্ছা, মূল্য নির্ধারণের ভিত্তিতে বন্ড 3 প্রকার। প্রথম আসে কুপন বন্ড, যে বন্ডে গায়ে সুদের হার, পরিশোধ সময়, লিখিত মূল্য সবকিছু উল্লেখ থাকবে, তাকে বলা হচ্ছে কুপন বন্ড। আমরা জানি কুপন বন্ডের মধ্যে সবকিছু উল্লেখ থাকে, তাহলে সুদের হার বা কুপন রেট, বা আমরা যদি বলি সুদের হার বা কুপন রেট, লিখিত মূল্য, পরিশোধিত মূল্য, ঠিক আছে, প্রয়োজনীয় আয়ের হার, সবকিছু উল্লেখ থাকবে কোন বন্ডে? কুপন বন্ডে। আর যে বন্ডে কুপন রেট বা সুদের হার উল্লেখ থাকে না, তাকে জিরো কুপন বলা হয়। জিরো কুপন বন্ড বলা হয়। এটি বিক্রি করা হয় বাট্টায়, এখানে কোনো সুদের হার নাই, বাট্টায় বিক্রি করা হয়। এটাকে সুদের হার নাই বিদায় বিদায় এটাকে ডিপ ডিসকাউন্ট বলা হয়। এটা বাট্টায় বিক্রি করা হয় বিদায় এটাকে ডিপ ডিসকাউন্ট বন্ড বলা হয়। ডিপ ডিসকাউন্ট বন্ড, দেখো এই বন্ডটাই কি বলা হয়? ডিপ ডিপ ডিসকাউন্ট বন্ড বলা হয়। ডিপ ডিসকাউন্ট, এটা হচ্ছে ডিসকাউন্টে বিক্রি করতো, ওই কারণে এটাকে ডিপ ডিসকাউন্ট বন্ড বলা হয়, ঠিক আছে? কোনটিকে পরীক্ষায় আসতে পারে? জিরো কুপন বন্ডকে কি বলা হয়? আমরা উত্তর দিই ডিপ ডিসকাউন্ট বন্ড, কারণ এটি কিসে বিক্রি করা হয়? এটি বাট্টায় বিক্রি করা হয়। এটি কিসে বিক্রি করা হয়? বাট্টায় বিক্রি করা হয়। আচ্ছা, কোনো প্রকার সুদ প্রদান করা হয় না, কোনো প্রকার সুদ প্রদান করে। চিরস্থায়ী বন্ড বা অসীম বন্ড, যে বন্ডে কোনো প্রকার মেয়াদটা উল্লেখ থাকে না, তাকে চিরস্থায়ী বন্ড বলে। যে বন্ডে কি থাকে না, মেয়াদটা উল্লেখ থাকে না, তাকে বলা হচ্ছে চিরস্থায়ী বন্ড। এগুলো একবার দেখে নিবা। পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড, যে বন্ডের সুদের হার বা কুপন রেট স্থির থাকে না, তাকে বলা হচ্ছে পরিবর্তনশীল যোগ্য বন্ড। তলবযোগ্য বন্ড তো বলছি, মেয়াদ শেষ হওয়ার পূর্বে যখন কোম্পানি কোনো বন্ড তোমার থেকে কিনে নিবে, তাকে বলা হচ্ছে তলবযোগ্য বন্ড বা কলাবল বন্ড। যে বন্ড চাইলে কোম্পানি তলব করতে পারে বা কিনে নিতে পারে, তাকে তলবযোগ্য বন্ড বলা হয়, ঠিক আছে? যখন বাজার সুদের হার কুপন বন্ডের কুপন সুদের হারের চেয়ে কম থাকে, ঠিক আছে, বাজার সুদের হার কি থাকবে? কমে গেলে। বাজার সুদের হার কোনটা চেয়ে? ওই তো একটু আগে বলছিলাম, বন্ডের বন্ডের কুপন সুদের চেয়ে কি বাজার সুদের হারটা কমে গেলে কি করে এটাকে, এই বন্ডটা এই কোম্পানি কি করে? বন্ডগুলো কিনে নেয়, ঠিক আছে? লিখিত মূল্যের চেয়ে তলবকৃত মূল্য বেশি হয়, ঠিক আছে? আর মেয়াদ, আচ্ছা, লিখিত মূল্য আর তলবকৃত মূল্যের পার্থক্য কি বলা হয়? প্রিমিয়াম বলা হয়। পুট বন্ড হচ্ছে এটা উল্টাটা, যখন তুমি কোম্পানিকে বন্ডটি বিক্রি করো, প্রতিষ্ঠান নিকট সমমূল্যে বিক্রি করে তুমি টাকা নিয়ে নেবে, এটাকে বলা হচ্ছে পুট বন্ড। পরিবর্তন রূপান্তরযোগ্য বন্ড, যে বন্ড সাধারণ শেয়ারে রূপান্তর করা যায়, তাকে বলা হচ্ছে রূপান্তরযোগ্য বন্ড, ঠিক আছে? বন্ড হইতে প্রাপ্তি 3 প্রকার, দেখো একদম সহজ এগুলো। একটা হচ্ছে কি মেয়াদ পূর্তিতে উপার্জন, আরটা হচ্ছে ইয়েল টু কল, আরটা হচ্ছে চলতি উপার্জন। তাহলে দেখো বন্ডের প্রাপ্তি 3 প্রকার, আমি একটু দেখাচ্ছি এগুলো কি কি সংক্ষেপে দেখাচ্ছি। একটা হচ্ছে ওয়াইটিএম, ওয়াইটিএম, ওয়াইটিসি, আরটা হচ্ছে কি সিওয়াই। একটা বন্ড কিন্তু 10 বছর, ঠিক আছে? আচ্ছা, 7 বছর। আর এটা হচ্ছে কি বর্তমান, বর্তমান। একটা বন্ড, আমি দেখো বন্ড থেকে 3টা আয়, যেটাকে বন্ড হতে প্রাপ্তি বলা হয়। ও একটা হচ্ছে ওয়াইটিএম, ইল টু ম্যাচুরিটি। একটা হচ্ছে কি ওয়াইটিএম, ইল টু ম্যাচুরিটি মানে কি মেয়াদ শেষে বন্ডের আয় হার। তুমি বন্ড কিন্তু 10 বছরের জন্য, তুমি যদি অত 10 বছর পর্যন্ত আমার হাতে যদি বন্ডটা রেখে যায়, আমার কি পরিমাণ আয়ের হার হবে, এটাকে আমরা বলছি কি ওয়াইটিএম। একটা বন্ড থেকে 3টা আয়ের হার নির্ণয় করা যায়,
মনে রাখো, একটা বন্ডে কয়টা আয়হার? 3টা আয়হার। যদি পরীক্ষা আসে একটি বন্ড কিনে সে 10 বছর মেয়াদি বন্ডকে 10 বছর মেয়াদ পর্যন্ত সে তার কাছে রেখে দিল, তখন যে আয়ের হার সে প্রত্যাশা করবে তাকে কি বলা হয়? ওয়াইটিএম বলা হয়। আর 10 বছর মেয়াদি বন্ড সে 7 বছরের মাথায় কোম্পানি তার থেকে কিনে নিল, ওই 7 বছরের মাথায় তুমি 10 বছর মেয়াদি একটা বন্ড কিনছো, কোম্পানি তোমার থেকে 7 বছরের মাথায় কি বন্ডটা কিনে নিছে। এখন তুমি চিন্তা করতে 7 বছর তোমার কি পরিমাণ আয় হার হবে, সেটাকে বলা হচ্ছে কি ইল টু কল, ওয়াইটিসি। ইল টু কল মেয়াদ শেষ হওয়ার পূর্বে আয়ের হার। সিইউআই মানে কি? কারেন্ট ইল্ড। তোমার হাতে এখন 10টা বন্ড আছে, তুমি চিন্তা করতে বর্তমানে এই বন্ড গুলো আমার আয়ের হার কত, এইটা নির্ণয় করাটাকে বলা হচ্ছে কি কারেন্ট ইল্ড, বর্তমান আয়ের হার। তাহলে বন্ডের আয়ের হার কয়টি? 3টি। একটা হচ্ছে মেয়াদ শেষে আয়ের হার, আরটা হচ্ছে মেয়াদ শেষ হওয়ার পূর্বে কোনো কারণে যদি কল করে কোম্পানি কিনে নেয় বন্ডটা তোমার কাছ থেকে, তখন ওই মুহূর্তের আয়ের হার। আরটা হচ্ছে কি বর্তমান আয়ের হার। তাহলে বর্তমান আয়ের হারকে কি বলা হয়? সিইউআই, কারেন্ট ইয়ার। মাঝখানেরটা কি বলা হয়? ওয়াইটিসি, ইল টু কল, কোম্পানি কিনে নিলে যে আয়ের হার। আর মেয়াদ শেষে যে আয়ের হার হয় সেটাকে বলা হয় ওয়াইটিএম, ইল টু ম্যাচুরিটি, পরিপক্ব হওয়ার পর আয়ের হার। ঠিক আছে? আমাকে একটু বলো তোমাদের ক্লিয়ার কিনা। আমি অবশ্যই একটু মনোযোগ দিলে চলবে, যা বলবে একটু মনোযোগ দিলে চলবে, এগুলো ক্লিয়ার, এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। এখানে প্রকার পেয়ে তখন এখান থেকে পরীক্ষা আসতে পারে। আমাকে একটু বলো তোমরা ক্লিয়ার কিনা, তোমরা যারা ক্লাস করতেছো আমার ভালো লাগতেছে, তোমরা যারা আজ তারা ক্লাসে করতেছো। ঠিক আছে? আমি অবশ্যই এই ফলগুলো তোমরা পাবা। আমি সবসময় বলে থাকি যে এই ছেলেগুলো শেষ পর্যন্ত গিয়ে যদি 5জন ছেলে ক্লাস থাকে, শেষ পর্যন্ত গিয়ে যদি 5জন ছেলেও ক্লাস থাকে, প্রতিটা ক্লাসে ওই 5জন ছেলেই যে ক্লাসগুলো করে অন্তপক্ষে, তাহলে ওই 5জনের টিকবে, সেটা আমার বিশ্বাস। ঠিক আছে? সেটা আমি প্রতিবারই দেখে আসছি এবং এখনো বিশ্বাস করে আসছে এটা, যারা ক্লাস নিয়মিত করে তারা টিকবে। ঠিক আছে? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বল? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, পিডিএফ তোমাদেরকে আমি দিয়ে দিব, এটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই। তোমরা ক্লিয়ার কিনা বলো? বন্ড হতে প্রাপ্তি 3টা, এগুলো ক্লিয়ার কিনা বলো? একটা হচ্ছে মেয়াদ শেষে আয়ের হার, এটা হলো ওয়াইটিএম, ইল টু ম্যাচুরিটি, এগুলো সবগুলো আছে। মেয়াদ পূর্তিতে বা মেয়াদ পূর্তি আয়ের হার, ইল টু। আরটা হচ্ছে ইল টু কল, মেয়াদ শেষ হওয়ার পূর্বে আয়ের হার। আরটা হচ্ছে বর্তমান আয়ের হার, চলতি আয়ের হার বলে কারেন্ট ইল, বর্তমান তোমার যেটা আছে সেটা থেকে আয়ের হার। আচ্ছা, আমরা অনেককে দেখতেছি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, এগুলো একটু মনে রাখবা। মূলধন ব্যয়। আচ্ছা, আমরা মূলধন ব্যয় নিয়ে আমরা একটু করে আলোচনা করবো। দেখো, বিনিয়োগকারীদের আমরা এটা একটু তোমার পড়ে নিবা, আমরা এখান থেকে দেখি বিস্তারিত মধ্যে দেখি, এগুলো একটু পড়ে নিবা। মূলধন ব্যয় আসলে কি? মূলধন ব্যয়টা হচ্ছে, দেখো খুব সহজে, মূলধন ব্যয় আসলে কি? তুমি যে মূলধন সংগ্রহ করবা, বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে মূলধন সংগ্রহ করবা, জনগণ থেকে মূলধন সংগ্রহ করবা। কি লিখছো তোমরা? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা দেখো, মূলধন ব্যয়টা কি আসলে? মূলধন ব্যয়টা হচ্ছে আহ, তুমি বিভিন্ন উৎস থেকে যে মূলধন সংগ্রহ করবে তোমার প্রতিষ্ঠানের জন্য, এই মূলধন সংগ্রহ করতে এবং ব্যবহার করতে তোমার যে ব্যয়টা হবে, সেই ব্যয়টাকে বলা হচ্ছে মূলধন ব্যয়। যেমন আমি যদি বলি, ধরো আমি ব্যাংক থেকে টাকা নিব, ব্যবসা করবো, 10 লক্ষ টাকা নিব। ব্যাংক আমাকে বলছে 10 লক্ষ টাকা নিলে তোমাকে আপনাকে 8% সুদ দিতে হবে। 10 লক্ষ টাকার উপর কয় পার্সেন্ট সুদ দিতে হবে? 8%। এই 8% হচ্ছে মূলধন ব্যয়। এই 8% হচ্ছে মূলধন ব্যয়। ঠিক আছে? কারণ আমার এই 10 লক্ষ টাকা ব্যবহার করতে প্রতিষ্ঠানে আমার এক্সট্রা ব্যয় হচ্ছে কয় পার্সেন্ট? 8%। এই 8% টাকা বলা হচ্ছে মূলধন ব্যয়। আমার জন্য এটা ব্যয়, কিন্তু এটা বিনিয়োগকারীদের জন্য আয়। তাহলে আমরা এটাও বলতে পারি বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়ের হারকে মূলধন ব্যয় বলে। বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ ব্যবহার করতে যে ব্যয় হয় তাকে মূলধন ব্যয় বলে, অথবা বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়ের হারকে কি বলে? মূলধন ব্যয় বলে। ব্যাংক যে আমাকে বিনিয়োগ করছে 10 লক্ষ টাকা, সেখান থেকে সে আয় পাচ্ছে কত পার্সেন্ট? 8%। তাহলে এই 8%টাকে আমরা বলছি মূলধন ব্যয়। বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে সেটা আয়, কিন্তু আমার প্রতিষ্ঠানে যখন আমি টাকাটা ব্যবহার করছি, আমার দৃষ্টিকোণ থেকে সেটা কি? ব্যয়। আমার দৃষ্টিকোণ থেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে যে আমি ব্যবসা করছি, ব্যাংকে যে 8% সুদ দিচ্ছি, সেটা আমার ব্যয়, সেটাকে আমরা বলছি মূলধন ব্যয়। সেটাকে আমরা কি বলছি? মূলধন ব্যয়। ঠিক আছে? মূলধন ব্যয় কি সেটা একটু দেখে নিও। আচ্ছা, ফার্মের বিনিয়োগ প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে মূলধন ব্যয় একটি আদর্শ মানদণ্ড হিসেবে কাজ করে। আসলে মূলধন ব্যয়টা যদি তুমি যত কম হবে, মূলধন ব্যয় যত কম হবে তত ভালো। তোমার ব্যয় যত কম হবে তোমার মুনাফাটা তত কি হবে? বেশি হবে। সেটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর আমরা জানি মূলধনের উৎস কয়টি? 4টি। দেখো, কাম্য মূলধন কাঠামো কি? কাম্য মূলধন কাঠামো, এটা পরীক্ষায় আসে। কাম্য মূলধন কাঠামো হচ্ছে এমন ভাবে তুমি মূলধন সংগ্রহ করবা, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিভিন্ন উৎস থেকে এমন ভাবে মূলধন সংগ্রহ করবা যেখানে ব্যয় সবচেয়ে কম হবে, সেটাকে বলা হচ্ছে কি? কাম্য মূলধন কাঠামো। যে মূলধন কাঠামোতে ব্যয় সবচেয়ে কম হয় তাকে বলা হয় কাম্য মূলধন কাঠামো। তাকে বলা হয় কি? কাম্য মূলধন কাঠামো। মূলধন সংগ্রহ উৎস কয়টি? 4টি। মূলধন সংগ্রহ উৎস কয়টি? 4টি।
আমরা সবাই জানি মূলধন সংগ্রহ উৎস কয়টি? 4টি। দেখো মালিকানা তহবিল 3টি, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সংরক্ষিত আয়, 8টা হচ্ছে ঋণের মাধ্যমে। 4টি উৎসে মূলধন সংগ্রহ করা হয়। তাহলে কয়টির মাধ্যমে মূলধন সংগ্রহ করা হয়? 4টি উৎস থেকে, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার আর ঋণকৃত মূলধন। ঠিক আছে, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, সংরক্ষিত আয় বা সংরক্ষিত আয় বা সংরক্ষিত তহবিল, ঋণপত্র বা বন্ড বা ডিবেঞ্চার আর অগ্রাধিকার শেয়ার। মোট কয়টি? 4টি উৎস থেকে মূলধন সংগ্রহ করা। 4টি। এগুলো আমরা একটু দেখি 4টি উৎস থেকে। প্রথমে সাধারণ শেয়ার। আমরা জানি সবচেয়ে জনপ্রিয় কি? কোন শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করলে সবচেয়ে বেশি হয়? কোন শেয়ারের মাধ্যমে সবচেয়ে বেশি মূলধন সংগ্রহ করতে? আমরা বলবো সাধারণ শেয়ার। কোনটি সবচেয়ে বেশি ব্যবহৃত? সাধারণ শেয়ার। কোনটি সবচেয়ে বেশি মর্যাদাবান? আমরা বলবো সাধারণ শেয়ার। একটি কোম্পানি সবচেয়ে বেশি ব্যবহার করে কোনটি? সাধারণ শেয়ার। কোনটি ব্যবহার করে সবচেয়ে বেশি? সাধারণ শেয়ার। সেটা আমরা একটু মনে রাখবো। সবচেয়ে বেশি ব্যবহার করে কোনটি? সাধারণ শেয়ার। আচ্ছা, এবার আসি আমরা সাধারণ শেয়ারের। আমরা যদি বলি সাধারণ শেয়ারে, দেখো আমরা যদি বলি সাধারণ শেয়ারের মাধ্যমে পদ্ধতি কয়টি? 3টি। সাধারণ শেয়ারের মাধ্যমে ব্যয় নির্ণয় করার পদ্ধতি কোনটি? কয়টি? 3টি। একটা হচ্ছে শূন্য লভ্যাংশ পদ্ধতি, আরেকটা হচ্ছে লভ্যাংশ বৃদ্ধি মডেল, আর একটা হচ্ছে মূলধন সম্পত্তি মূল্যায়ন। তাহলে কয়টি? 3টি। প্রথম আসি শূন্য লভ্যাংশ পদ্ধতিটা কি? যে পদ্ধতিতে প্রতি বছর লভ্যাংশ সমান থাকবে তাকে বলা হচ্ছে শূন্য লভ্যাংশ পদ্ধতি। যে পদ্ধতিতে লভ্যাংশ প্রতি বছর সমান থাকে তাকে বলা হচ্ছে কি? শূন্য লভ্যাংশ পদ্ধতি। যে পদ্ধতিতে লভ্যাংশ প্রতি বছর কি থাকবে? সমান থাকবে, সেই পদ্ধতিকে বলা হচ্ছে শূন্য লভ্যাংশ পদ্ধতি। আচ্ছা, যে পদ্ধতিতে লভ্যাংশ প্রতি বছর নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে তাকে বলা হচ্ছে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। এগুলো বুঝে যাচ্ছে। শূন্য মানে কি? লভ্যাংশ সমান থাকবে। শূন্য লভ্যাংশ মানে কোনো বৃদ্ধি পাবে না, প্রতি বছর লভ্যাংশ সমান, তাকে শূন্য লভ্যাংশ পদ্ধতি বলে। আর স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি কি? যে পদ্ধতিতে লভ্যাংশ নির্দিষ্ট হারে, ধরো 3% হারে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। আর যেই পদ্ধতিতে বাজার যেই পদ্ধতিতে প্রয়োজনীয় আয়ের হার এবং বাজার ঝুঁকির যে পদ্ধতিতে প্রয়োজনীয় আয়ের হার এবং বাজার ঝুঁকির মধ্যে সম্পর্ক দেখানো হয়, প্রয়োজনীয় আয়ের হার এবং বাজার ঝুঁকির মধ্যে বা সিস্টেমেটিক বাজার ঝুঁকি কি বলে? সিস্টেমেটিক ঝুঁকিও বলা হয়। আর আমরা জানি বাজার ঝুঁকি কি আসলে বা সিস্টেমেটিক ঝুঁকি কি? যে ঝুঁকি নিয়ন্ত্রণ করা যায় না, পরিহার করা যায় না, তাকে বলা হচ্ছে বাজার ঝুঁকি বা সিস্টেমেটিক ঝুঁকি। যেমন প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক অবস্থা, সরকারি নীতিমালা পরিবর্তন, ঠিক আছে, মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, যেগুলো আমরা চাইলেও কোনো ব্যবসায় চাইলেও পরিবর্তন করতে পারবে না, এই ঝুঁকিটাকে বলা হচ্ছে বাজার ঝুঁকি। এই বাজার ঝুঁকি দেখানো হয় বিটার মাধ্যমে। বিটার আদর্শ মান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি বাজার ঝুঁকি এবং বাজার ঝুঁকি বা এটাকে সিস্টেমেটিক ঝুঁকিও বলা হয়। বাজার ঝুঁকি বা সিস্টেমেটিক ঝুঁকির সাথে প্রয়োজনীয় আয়ের হারে সম্পর্ক দেখানো হয় কোনটির মাধ্যমে? সিএপিএম এর মাধ্যমে। যে পদ্ধতি দেখা হয় সেটাকে বলা হচ্ছে কি? সিএপিএম, ক্যাপিটাল অ্যাসেট প্রাইস। এটা কে আবিষ্কার করে? এটা আমরা জানি উইলিয়াম স্যার 1964 সালে। কারণ এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, এটা মাস্ট। এখানে যে 4টি উৎস থেকে মূলধন সংগ্রহ করা হয়, এখান থেকে 100% পরীক্ষা আসবে। 4টি উৎস থেকে 100% পরীক্ষা আসবে। এরপর আমরা যদি মূলধন বাজেটিং বলি, মূলধন বাজেটের যে পদ্ধতি, এই পদ্ধতিগুলোতে পরীক্ষা 100% পরীক্ষা আসবে, কোনো ডাউট ছাড়া পরীক্ষা। আমি একটু একটু করে আলোচনা করে শেষ করে দিব তোমাদের। ঠিক আছে, আমরা একটু একটু করে দেখে দিব যে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট হবে। এখানে বলছি এখানে এই চারটা আমাকে মাথায় রাখতে হবে। এই 4টা উৎস: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সংরক্ষিত তহবিল এবং ঋণ মূলধন। 4টা উৎস। তাহলে এই 3টা আমরা আলোচনা করছি। এখানে শূন্য প্রতি বছর লভ্যাংশ কি থাকবে? একই থাকবে, সমান থাকবে। লভ্যাংশের পরিমাণ প্রতি বছর কি থাকবে? সমান থাকবে। আর এটাকে নীতি স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পাবে। দেখো প্রত্যেকটা আয়ের সাথে, আচ্ছা দেখো সিকিউরিটি বাজার ঝুঁকি এবং প্রত্যেকটা আয়ের মধ্যে সম্পর্ক দেখানো হয়। দেখো বাজার ঝুঁকি এবং প্রত্যেকটা আয়ের মধ্যে সম্পর্ক দেখা কোনটির মাধ্যমে? সিএপিএম মডেলের মাধ্যমে। এই ম্যাথ গুলো তোমরা দেখবা, আমি ম্যাথ করাইছি, এগুলো দেখে নিও। ঠিক আছে, ম্যাথ গুলো আমি করাইছি, একটু দেখে নিও। আচ্ছা, সংরক্ষিত আয় মানে আমরা জানি সংরক্ষিত আয় কোনটা? সংরক্ষিত আয় হচ্ছে, আমি যদি বলি সংরক্ষিত আয় হচ্ছে আমরা মুনাফার যে অংশ লভ্যাংশ হিসেবে প্রদান না করে প্রতিষ্ঠানে রেখে দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে সংরক্ষিত আয়। এটা পরবর্তী বিনিয়োগের জন্য রেখে দেওয়া হয়। সংরক্ষিত আয় বা সংরক্ষিত তহবিল বা সংরক্ষিত মুনাফা বলা হয়। ঠিক আছে, আমরা জানি কোম্পানি যে আয় করে তাকে বলা হচ্ছে মুনাফা। আর কোম্পানির মুনাফা থেকে শেয়ার হোল্ডারদেরকে যেটা দেয় সেটাকে বলা হচ্ছে লভ্যাংশ। যেটা রেখে দেয় সেটাকে বলা হচ্ছে সংরক্ষিত আয় বা সংরক্ষিত মুনাফা বা সংরক্ষিত তহবিল। ঠিক আছে, আর শেয়ার বিক্রি করে কোম্পানি যেটা লাভ করে সেটাকে বলা হচ্ছে মূলধনী লাভ। আমি শেয়ার কিনছি 100 টাকা দিয়ে, আমি বিক্রি করছি 120 টাকা দিয়ে, এটাকে এই 20 টাকাটা বলা হচ্ছে কি? মূলধনী লাভ। এই 20 টাকাটা কি বলা হবে? মূলধনী লাভ। আর শেয়ার বা বন্ড থেকে যে আয় হয় সে আয়টাকে বলা হয় কি? লভ্যাংশ।
তুমি শেয়ার কিনছো, তোমাকে কোম্পানি তোমাকে একটা একটা মুনাফা দিচ্ছে, প্রতি বছর একটা মুনাফা দিচ্ছে, সেটাকে বলা হয় লভ্যাংশ। আর তুমি শেয়ারটা বিক্রি করে যে লাভটা হবে সেই লাভটাকে বলা হয় মূলধনী লাভ। এগুলো একটু মনে রাখবে, এগুলো একদম বেসিক জিনিস। শেয়ারটা বিক্রি করে আমি আমি তোমাদেরকে আবার বলছি, আমি যদি তোমাদেরকে অধ্যায় ভিত্তিক পড়ে আমি ঘন্টার পর ঘন্টা পড়ে, ঘন্টার পর ঘন্টা তোমাকে আমি পড়াতে, একটা অধ্যায় নিয়ে আমি ঘন্টা ঘন্টা আলোচনা করতাম, কোনো টেনশন নেই। ঠিক আছে, যেহেতু আমাদের ক্লাস আজকে আজকে যেহেতু আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, আমি দুইটা মাত্র 4টা ক্লাস তোমাদের, দুইটা ফাইন্যান্সের জন্য, দুইটা যেহেতু তোমাদের রেকর্ড ক্লাস আছে অলরেডি, আগে অনেকগুলো রেকর্ডের ক্লাস আছে। ঠিক আছে, অলরেডি ম্যাথের ক্লাস আমি রেকর্ডের ক্লাস আছে, পরীক্ষার আগে আমি আবার তোমাদের এমসিকিউ সলভ করাবো। জাস্ট ওইখানে এই ক্লাসগুলোতে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি কোন জায়গাগুলো তুমি পড়বা, বিস্তারিত কিন্তু আমি আলোচনা করতেছি না। ঠিক আছে, বিস্তারিত আমি আলোচনা করতেছি না, জাস্ট বুঝানো। এখানে শেয়ার এই যে প্রকারভেদ গুলো আছে, যে কয়টি উৎস থেকে মূলধন সংগ্রহ, এই প্রকারভেদ ভিতর থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। ঠিক আছে, যেমন আমরা জানি সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার বা ঋণপত্র নতুন ভাবে যখন বাজারে ইস্যু করতে, তখন একটা ব্যয় হয়, ব্যয়টাকে বলা হয় উত্তোলন ব্যয়। নতুন শেয়ার বা ঋণপত্র ইস্যু করতে বাজারে যে ব্যয় হয়, ওই ব্যয়টাকে কি বলে, উত্তোলন ব্যয় বা ফ্লোটেশন কস্ট বলা হয়। উত্তোলন ব্যয়টা ধরা হয় বিক্রয় মূল্য থেকে, এবং সেটা বিক্রয় মূল্য থেকে বাদ দেওয়া হয়। যদি বিক্রয় মূল্য থেকে উত্তোলন ব্যয়টা বাদ দেওয়া হয়, তাহলে সেখানে পাওয়া যায় কি, নিট বিক্রয় মূল্য পাওয়া যায়। ধরো এসবি, বিক্রয় মূল্য থেকে উত্তোলন ব্যয়কে আমরা সংক্ষেপে কি বলি, এফসি, ফ্লোটেশন কস্ট বলা হয়। উত্তোলন ব্যয়কে ইংলিশে ফ্লোটেশন কস্ট বলে, বা আমরা এটাকে বাংলায় বা ফন খরচও বলতে পারি, বা আমরা শেয়ার ইস্যুজনিত ব্যয় বলতে পারি। তাহলে বিক্রয় মূল্য থেকে এসবি, সেলস ভ্যালু থেকে যখন এফসি, ফ্লোটেশন কস্ট বাদ দিয়ে আমরা কি পাই, এনপিভি, সরি এনএসবি, নেট সেলস ভ্যালু পাই, নেট সেলস ভ্যালু পাই, নিট বিক্রয় মূল্য পেয়ে থাকি। আমরা আমরা কি পেয়ে থাকি, নিট বিক্রয় মূল্য পেয়ে থাকি, সেটা আমরা মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা এখানে একটা আরএম মানে আরএফ দিছি, এটা একটু বলে দিই। আরএফ মানে হচ্ছে, আরএফ মানে কি, বাজার রিটার্ন। বাজার রিটার্ন, তুমি 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 বাজারে যদি তুমি বিনিয়োগ করো, সেখান থেকে তুমি একটা রিটার্ন পাওয়া। বাজার আয়ের হার, বাজার আয়ের হার থেকে তুমি ঝুঁকিমুক্ত আয়ের হার বাদ দাও, তাহলে তুমি ঝুঁকির প্রিমিয়াম পাবা। এটার মাধ্যমে কি নির্ধারণ করে, বাজার ঝুঁকি প্রিমিয়াম কিভাবে নির্ধারণ করে, বাজার বাজার আয়ের হার থেকে ঝুঁকিমুক্ত আয়ের হার। ধরো আমি বাজারে আমি একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করছি, এবিসি নাম একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করছি, যেখান থেকে আমার আয়ের হার হচ্ছে 10%, যেখানে ঝুঁকি আছে, যেখানে কি আছে, ঝুঁকি আছে। কিন্তু আমি একই টাকা অন্য একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করছি, যেখানে আমার ঝুঁকি নেই, এখানে কত পার্সেন্ট, 6%। এখানে আমার কোনো ঝুঁকি নেই, আমি 100% 6% পাবো, কিন্তু এখানে আমার ঝুঁকি ঝুঁকি নেই, আমাকে 10% দিতে হবে, ঝুঁকি নেই। তাহলে ঝুঁকির প্রিমিয়াম, আমি ঝুঁকি নেওয়ার ফলে আমি যে 10% ঝুঁকি নিছি, আমি যে 10% ঝুঁকি নিছি, সেটার জন্য আমার এক্সট্রা বেনিফিট কি, 4%। কত পার্সেন্ট মুনাফা বেশি, আয় বেশি, কত পার্সেন্ট আয় বেশি, 4%। এই 4%টাকে বলা হয় ঝুঁকির প্রিমিয়াম। এই 4%টাকে কি বলে, ঝুঁকির প্রিমিয়াম। তাহলে বাজার আয় আর মার্কেট রিটার্ন, আর এর মানে কি, মার্কেট রিটার্ন, আর এর মানে কি, ঝুঁকিমুক্ত আয়ের হার। তাহলে বাজার আয়ের হার থেকে ঝুঁকিমুক্ত আয়ের হার বাদ দিলে কি পাওয়া যায়, ঝুঁকির প্রিমিয়াম পাওয়া যায়। এগুলো আগেও পড়াইছি, আমি আবার বলছি, আমি ক্লাস মোডে এগুলো আগে আলোচনা অলরেডি করে ফেলছি, জাস্ট তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে ঝুঁকি, এটা 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 তোমরা বুঝছো কিনা বলো তো, এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো কিনা বলো তো, ক্লিয়ার কিনা? হ্যাঁ, তোমাদের সাথে আসলে একজন লিখছে ক্লাস, তোমাদের সাথে আমার জার্নিটা আসলে শুরু হয়েছে অনেক পরে। আমি নিজেও জানি তোমাদের সাথে আমার জার্নিটা আমার প্রায় শেষ মুহূর্তে, ঢাকার পরীক্ষার আগে তোমাদের সাথে আমার জার্নিটা শুরু। ঠিক আছে, যদি আগে থেকে শুরু হইতো, প্রথম থেকে তোমাদেরকে একদম শুরু থেকে ধরে ধরে, ঠিক আছে, বাচ্চাদেরকে যেভাবে শেখানো যায়, ঠিক বাচ্চাদেরকে শেখানোর মতো করে তোমাদেরকে আমি শেখাতে পারতাম, যে শুরু থেকে তোমাদেরকে পাইতাম। ঠিক আছে, অধ্যায় ভিত্তিক বুঝানোর পর আস্তে 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 শুরু একদম বেসিকটাই ক্লিয়ার করে প্রতিটা সাবজেক্ট তোমাদেরকে আমি, বিশেষ করে ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, এই সাবজেক্টগুলো একদম ছোট বাচ্চাকে যেভাবে শেখায়, ঠিক সেভাবে তোমাদেরকে আমি শিখাতে পারতাম, কিন্তু আমি সময় পাই নাই। একদম তোমার সাথে দেখা হয়েছে আমার আমার সবার শেষে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা। তাহলে বাজার আয়ের হার থেকে ঝুঁকিমুক্ত আয়ের হার বাদ দিলে আমরা কি পাবো, ঝুঁকির প্রিমিয়াম পাবো। যে আমি যে ঝুঁকি নিছি, ঝুঁকি নেওয়ার ফলে এক্সট্রা আমি কত পার্সেন্ট পাচ্ছি, 4%, এটাকে বলেছে ঝুঁকির প্রিমিয়াম। এগুলো একটু দেখে নিবা। ঋণপত্রের ব্যয়, আমরা জানি ঋণপত্রের ব্যয় ক্ষেত্রে ব্যয় সবচেয়ে কম, ব্যয় সবচেয়ে কম কেন, কারণ ঋণ মূলধন কি, সুদ বাদ যায়, সরি করটা বাদ যায়। সরকার, তুমি যদি কোনো একটা ঋণ নাও, ঋণের উপর যে সুদ, সরি ঋণের উপর যে কর, ওই করটা বাদ যাবে। ঋণের উপর করটা কি যায়, বাদ যায়। ঋণের উপর করটা কি বাদ যায়, যার কারণে পরীক্ষা আসে নিচের কোনটি
কোনটিতে ব্যয় সবচেয়ে কম হয়? আমরা উত্তর দিব ঋণ মূলধন বা বন্ড বা ঋণপত্রের মাধ্যমে যদি আমি যদি আমার প্রতিষ্ঠান যদি ঋণপত্রের মাধ্যমে মূলধন সংগ্রহ করে, সেক্ষেত্রে আমার ব্যয়টা সবচেয়ে কম হবে। নিচে কোনটির মাধ্যমে, কারণ বলছি সরকার ঋণের উপর কি বাদ যাবে? কর বাদ যাবে। ঋণের উপর কি দেখো, ঋণ মূলধনের সুদ হচ্ছে কর বাদযোগ্য, এখান থেকে ঋণ মূলধনের সুদ থেকে কি বাদ যাবে? করটা বাদ যাবে। করটা কি দিবে? বাদ যাবে। কোম্পানির ঋণের উপর কর সুবিধা পেয়ে থাকে। কোম্পানির ঋণের উপর কি সুবিধা পায়? কর সুবিধা পেয়ে থাকে। তাহলে পরীক্ষা হচ্ছে কোনটির ক্ষেত্রে ব্যয় সবচেয়ে কম হয়? কম হয়। আমরা উত্তর দিব ঋণ মূলধন। তো কোম্পানির মূলধনের উৎসগুলোর মধ্যে সর্বাপেক্ষা কম ব্যয়যুক্ত, সর্বাপেক্ষা কম ব্যয়যুক্ত উৎস হচ্ছে কি? ঋণ মূলধন। সবচেয়ে কম ব্যয়যুক্ত উৎস কি? ঋণ মূলধন। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা। নতুন এই তো নতুন দেখো, শেয়ার এবং ঋণপত্র ইস্যু বা বিক্রয়ের জন্য নতুন তাকে যে ব্যয় তাকে বলা হচ্ছে উত্তরণ ব্যয়। ঠিক আছে, যেমন কমিশন খরচ, দলিল পত্রের খরচ, অবলেখের কমিশন, বিক্রয় জড়িত খরচ, এগুলোকে কি বলা হয়? উত্তরণ ব্যয় বা ফ্লোটেশন কস্ট বলা হয়। তাহলে নতুন শেয়ার বা ঋণপত্র ইস্যুর জন্য যে ব্যয় হয় তাকে বলা হচ্ছে কি? উত্তরণ ব্যয়। ঠিক আছে, উত্তরণ ব্যয়টা যেমন সংরক্ষিত মুনাফা তো কোনো শেয়ার ইস্যু না, এটার ক্ষেত্রে উত্তরণ ব্যয় হবে না। সংরক্ষিত মুনাফার ক্ষেত্রে উত্তরণ ব্যয় হবে না। ঠিক আছে, সংরক্ষিত মুনাফার ক্ষেত্রে আমরা কোনটি বাদ দিই দেখি বলো তো, এইটা বেসিক জিনিস। সংরক্ষিত মুনাফার ক্ষেত্রে আমরা বাদ দিই কি? পার্সোনাল ট্যাক্সটা। কি বাদ দিই? পার্সোনাল ট্যাক্স। কেন? দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। ধরো তুমি একটা তোমার শেয়ার আছে, ধরো একটা প্রতিষ্ঠান শেয়ার আছে, শেয়ার থেকে তোমার নিজের মুনাফা হয়েছে, শেয়ার থেকে তুমি লভ্যাংশ পাবে 1,00,000 টাকা। লভ্যাংশ পাবে কত? 1,00,000 টাকা। কিন্তু তোমাকে 1,00,000 টাকা না দিয়ে তোমাকে দিচ্ছে 50,000 টাকা। তাহলে বাকি 50,000 টাকা কোথায়? সংরক্ষিত মুনাফায় রেখে দিচ্ছে, সংরক্ষিত তহবিল রেখে দিচ্ছে, যেটাকে আমরা সংরক্ষিত আয় বলতেছি। তাহলে সংরক্ষিত আয় দেওয়াতে তোমার সুবিধা একটা তো অসুবিধা হয়েছে, একটা তো তোমার সুযোগ ব্যয়। এখানে একটা সুযোগ ব্যয় সৃষ্টি হয়েছে। ওই টাকাটা যদি তুমি পাইতা, ওই 50,000 এক্সট্রা 50,000 টাকাটা, তাহলে তুমি অন্য কোথাও বিনিয়োগ করতে পারছো। এখন তুমি বিনিয়োগ করতে পারছো। তার মানে এখানে একটা সুযোগ ব্যয় সৃষ্টি হয়েছে। আরেকটা বিষয় এখানে আসে, সেটা হচ্ছে কি? তোমার এখন 50,000 টাকার উপর কি দিতে হচ্ছে? তোমাকে যে 50,000 টাকা লভ্যাংশ দিতে, তোমার এখন 50,000 টাকার উপরে কি দিচ্ছে? কর দিতে হচ্ছে, ব্যক্তিগত কর। কিন্তু ওই 50,000 টাকা কোম্পানি তোমার এখানে রেখে দেওয়ার জন্য ওই 50,000 টাকার উপর কি তোমার ব্যক্তিগত কর দিতে হচ্ছে। তোমার দিতে হইতো কি? 1,00,000 টাকা দিলে 1,00,000 টাকার উপর ব্যক্তিগত কর দিতে হতো। এখন তোমার দিতে হচ্ছে ব্যক্তিগত কর কত টাকার উপর? ব্যক্তিগত কর তোমাকে দিতে হচ্ছে 50,000 টাকার উপর। তাহলে সংরক্ষিত আয়ের ক্ষেত্রে কোনটি বাদ যাবে? আমরা উত্তর দিব ব্যক্তিগত কর বাদ যাবে। ব্যক্তিগত কর বাদ যাবে। সংরক্ষিত ক্লাস ক্ষেত্রে কি বাদ যাবে? ব্যক্তিগত কর বাদ যাবে। আচ্ছা, তাহলে আমরা এগুলো একটু দেখে নিবো। আমি তোমাদেরকে আগে বলছি ফাইন্যান্সে যেহেতু আমার ক্লাসটা একটু কম, আমি 4টা ক্লাস দিয়ে আসলে হয় না। যেহেতু তোমাদের আগে আসলে ক্লাসগুলো অনেকগুলো ক্লাস হয়ে গেছে, যার কারণে শিডিউলে 4টা ক্লাস। তো আমি চিন্তা করলাম যে তোমাদেরকে জাস্ট একটু বলে দেওয়া যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পড়বা, এগুলো একটু দেখিয়ে দেওয়া, নাথিং এলস। বিস্তারিত করতে গেলে, ম্যাথ করতে গেলে আমি একটা অধ্যায় তোমাকে আমি 2-3 দিন ধরে পড়াইতে পারবো, একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে। ঠিক আছে, ম্যানেজমেন্টে অনেকটা টাইম পাইছি, যেহেতু ম্যানেজমেন্ট আমার ক্লাস ছিল কয়টা, প্রায় তোমাদেরকে ম্যানেজমেন্ট ক্লাস নিয়েছি প্রায় 9টা মতো ক্লাস নিয়েছি আমার মনে হচ্ছে। ঠিক আছে, অনেক কিছু পড়াইতে পারছি, টাইম নিয়ে পড়াইতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, এটাই তোমরা একটু বুঝে নাও। তাহলে এখান থেকে আমরা বলছি কি, যে উত্তরণ ব্যয়টা ইম্পর্টেন্ট। এখানে আমরা বলছি কি, সংগ্রহ, এই যে 4টা উৎস আছে, 4টা উৎস থেকে মূলধন সংগ্রহ, এই 4টা উৎস তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা আমরা দ্রুত যাব যেহেতু আমাদের সময় কম। ঠিক আছে, এই চার্টগুলো একটু পড়ে নিবা, এখানে সবকিছু মূলত আছে, আমরা দেখি। এরপর দেখো মূলধন বাজেটিং। আমরা জানি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন প্রক্রিয়াকে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। মূলধন বাজেটিং এর ক্ষেত্রে যেটা বেশি ইম্পর্টেন্ট, মূলধন বাজেটিং এর যে, আমি মুখে মুখে বলে আমি আর কেন যাচ্ছি না, আমি মুখে মুখে তোমাদেরকে শেষ করি। আমরা জানি মূলধন বাজেটিং পদ্ধতি কয়টি? দুইটি। একটা হচ্ছে সনাতন পদ্ধতি, একটা হচ্ছে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি, বা যেটাকে আমরা আধুনিক পদ্ধতি বলি। মূলধন বাজেটের পদ্ধতি দুটি। ঠিক আছে, যে সনাতন পদ্ধতি কি কি আছে? প্যাবেক পিরিয়ড আর হচ্ছে এরার। তাহলে প্যাবেক পিরিয়ড কি? এগুলো দিয়ে পরীক্ষা আসবে। এখানে তোমার কখন কখন গ্রহণ করবো প্রকল্পটা, কখন বর্জন করবো, এগুলো আসবে পরীক্ষায়। প্যাবেক সময়ের ক্ষেত্রে আমরা জানি যে প্রকল্পের সময় যত কম হবে ওই প্রকল্প তত বেশি গ্রহণযোগ্য। যে প্রকল্পের সময় বেশি হবে ওই প্রকল্প বর্জনীয়। যেমন প্যাবেক সময়টা কি? বিনিয়োগকৃত অর্থ ফিরে আসতে যে সময় লাগে ওই সময়টাকে বলা হচ্ছে প্যাবেক সময়। আমি একটা বিনিয়োগ করছি, ওটা ফিরে আসতে আমার যে সময় লাগবে এই সময়টাকে বলা হচ্ছে কি? প্যাবেক সময়।
বিনিয়োগকৃত অর্থ ফিরে আসতে যে সময় লাগে ওই সময়টাকে বলা হচ্ছে কি প্যাব্যাক সময়। আচ্ছা, এবার একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। তাহলে দেখো, প্যাব্যাক সময়ের ক্ষেত্রে আমরা জানি অর্থের সমূল্য বিবেচনা করা হয় না, নগদ প্রবাহ প্যাব্যাক সময় পর্যন্ত বিবেচনা করা হয়। প্যাব্যাক পরবর্তী নগদ প্রবাহ কিন্তু বিবেচনা করা হয় না। তুমি প্যাব্যাক সময় বের করে ফেলছো, কিন্তু এরপর নগদ প্রবাহগুলো তোমার আর দরকার হয় না। ধরো তুমি 10 বছর মেয়াদে 10 বছর একটা বিনিয়োগ করছো, 4 বছর তোমার কি প্যাব্যাক সময় চলে আসছে, তুমি তখন বলবো কি প্যাব্যাক সময় 4 বছর, এরপর নগদ প্রবাহ তুমি আর হিসেব করতেছো না প্যাব্যাকের ক্ষেত্রে। তাহলে প্যাব্যাক পরবর্তী নগদ প্রবাহ বিবেচনা করা হয় না, ঝুঁকি তারপর অর্থের সমমূল্য বিবেচনা করা হয় না, মূলধন ব্যয় বিবেচনা করা হয় না। কোনটির ক্ষেত্রে? প্যাব্যাক সময়ের ক্ষেত্রে। প্যাব্যাক সময় আসলে কোন ধরনের কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ? যেগুলো মেয়াদ খুবই কম, আসলে বেশি মেয়াদ তো সেগুলোর ক্ষেত্রে প্যাব্যাক সময় কি তেমন বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না। কারণ ধরো তোমার প্যাব্যাক সময় হচ্ছে তুমি 1 লক্ষ টাকা বিনিয়োগ করছো, 2 বছর 1 লক্ষ টাকা চলে আসছে। এখন এই প্রকল্পটা তোমার 20 বছর মেয়াদী, এখন বাকি 18 বছর কি হবে তুমি সেটা জানেও না। তুমি সেটা জানো না বাকি 18 বছর কি হবে। তুমি সিদ্ধান্ত নিলে যে তুমি যে 2 বছর থেকে যদি সিদ্ধান্ত নিয়ে নাও, প্যাব্যাক দেখে যদি সিদ্ধান্ত নিয়ে, তাহলে তোমার ক্ষতি হতে পারে। তাহলে বলা হয় থাকে স্বল্প মেয়াদী ফার্মের জন্য, ঠিক আছে, প্যাব্যাক সময় গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্যাব্যাকের ক্ষেত্রে তারল্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কিসেকে? তারল্যকে বেশি। এগুলো একটু দেখে নিতে হবে, ঠিক আছে, এগুলো একটু তোমাকে দেখতে হবে। আমরা দেখতেছি মূলধন বাজেটের পদক্ষেপগুলো। প্রথম পদক্ষেপ হচ্ছে প্রস্তাব উদ্ভাবন, আর শেষ পদক্ষেপ হচ্ছে পুনঃমূল্যায়নের মাধ্যমে তদারকি করা। আমরা জানি প্রথমটা এমনি হয়, একটা একটা উদ্ভাবন হয়, ঠিক আছে, শেষটা কি হয়? তদারকি করা, ঠিক আছে, পুনঃমূল্যায়নের মাধ্যমে তদারকি করা। আমরা স্বাধীন প্রকল্প আর পরস্পর বর্ধনশীল প্রকল্প কি? স্বাধীন প্রকল্প হচ্ছে একদম সহজ, যে একটি কোনো প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে অন্য কোনো প্রকল্প যখন তোমাকে বাঁধা বাঁধা অন্য কোনো প্রকল্প যখন যখন তোমাকে কি কি হবে না, বাদ দিতে হবে না, তখন তাকে বলা হচ্ছে স্বাধীন প্রকল্প। তো তোমার এ এবং বি দুইটা প্রকল্প আছে, এ এবং বি। এটাতে তোমার 10 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে, আর এটাতেও 10 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। দুইটাতে, এটাতে 12%, এখানে 12% ইনকাম, এখানে 8% ইনকাম। দেখো তোমার হাতে আছে 20 লক্ষ টাকা। তোমার হাতে কত আছে? তোমার হাতে আছে 20 লক্ষ টাকা। তোমার হাতে কত আছে? 20 লক্ষ টাকা। তোমার হাতে কত আছে? 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা তোমার কাছে আছে, তোমাকে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ, তোমার সামনে দুইটা প্রকল্প আছে, এ এবং বি। একটাতে 10 লক্ষ, একটা 10 লক্ষ, একটা 12%, একটা 8%। তাহলে তোমার হাতে 20 লক্ষ টাকা আছেই। তাহলে দুইটা প্রকল্পই কি স্বাধীন প্রকল্প, কারণ দুইটা প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে অন্য কোনো প্রকল্প কি বাদ দিতে হচ্ছে না। এটাকে আমরা বলবো কি স্বাধীন প্রকল্প। এখন দেখো, তোমার হাতে আছে এখন 10 লক্ষ টাকা, তোমার হাতে প্রকল্প আছে কি দুইটা। একটা প্রকল্প গ্রহণ করলে আটটা প্রকল্প বাদ দিতে হচ্ছে। তখন আমরা তখন সেটা কি করবো? পরস্পর বর্জনশীল প্রকল্প করবো। যখন একটি প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে অপর একটি প্রকল্প বাদ দিতে হবে, তো স্বাভাবিকভাবে তুমি একটা গ্রহণ করবে, যেহেতু আয়ের হার বেশি, বিটা বর্জন করতে হয়। বিটা হচ্ছে কি পরস্পর বর্জনশীল প্রকল্প। যখন একটি প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে তাহলে এই প্রকল্পগুলোকে আমরা কি বলবো? এই প্রকল্প যখন 10 লক্ষ টাকা হাতে থাকবে, তখন এই প্রকল্পগুলোকে বলবো কি পরস্পর বর্জনশীল প্রকল্প। যখন দুই বা ততোধিক প্রকল্পে একে অপরের সাথে পরিচিত করে এবং সবগুলো প্রকল্পের মধ্যে শুধুমাত্র একটি প্রকল্প গ্রহণ করার সুযোগ থাকে, তখন তাকে পরস্পর বর্জনশীল প্রকল্প বলা হয়। এবং এখানে 8% যে, এই 8%টা কি হবে? সুযোগ ব্যয়। এই 12% গ্রহণ করার ক্ষেত্রে তোমাকে কয় পার্সেন্ট বাদ দিয়ে হচ্ছে? 8% বাদ দিয়ে হচ্ছে। তাহলে এই 8%টা কি সুযোগ ব্যয়। এই 8%কে আমরা কি বলবো? সুযোগ ব্যয় করবো। তাহলে কোনটাতে জড়িত সুযোগ ব্যয়? পরস্পর বর্জনশীল প্রকল্পে। এগুলো একটু আমাদেরকে দেখে নিতে হবে, ঠিক আছে। এরপর আসো, মূলধন রেশনিং কি? সীমাবদ্ধ তহবিলের সর্বোত্তম ব্যবহারকে কি বলা হয়? ব্যবহার নিশ্চিত করাকে বলা হচ্ছে মূলধন রেশনিং। এটাকে মূলধন বরাদ্দকরণ বলা হয়, ঠিক আছে। সীমাবদ্ধ মূলধনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাকে মূলধন রেশনিং বলে। এগুলো একটু দেখে নিবা। সনাতন পদ্ধতি বলতে কয়টি? দুটি, গড় মুনাফার হার আর প্যাবেক সীমা, গড় পরিশোধ করার পর একটা প্যাবেক সময় পদ্ধতি বলা হয়। আর বাদটা কি দেবো? নগদ পদ্ধতি কি? এনপিভি, আইআরআর, পিআই। সবচেয়ে গ্রহণযোগ্য কোনটি? এনপিভি, ঠিক আছে। প্যাবেক সময় আমরা বলছি বিনিয়োগকৃত অর্থ ফিরে আসতে যে সময় লাগে তাকে বলা হচ্ছে কি প্যাবেক সময় পদ্ধতি। দেখো, এখানে নিম্ন মুনাফার সাথে অবচয় যোগ করলে আমরা কি পাওয়া যায়? নগদ প্রবাহ পাওয়া যায়, ঠিক আছে। নিম্ন মুনাফার সাথে অবচয় যোগ করলে কি পাওয়া যায়? নগদ প্রবাহ। আমরা জানি প্যাবেক সময় করার জন্য কি দরকার? নগদ প্রবাহ দরকার। নিম্ন মুনাফা থাকলে তার সাথে কি যোগ করবো? অবচয় যোগ করবো, ঠিক আছে। তার লোকে বেশি গুরুত্ব দেওয়া হয়, স্বল্পমেয়াদী ফার্মের জন্য বেশি ইম্পর্টেন্ট। এখানে ভগ্নাবশেষ মূল্য, অর্থের সমমূল্য, ঠিক আছে, মূলধন ব্যয়, এগুলো বিবেচনা করা হয় না।
ব্যয়ব্যাক সময়, এটা হচ্ছে ব্যয়ব্যাক সময় পরবর্তী নগদ প্রবাহ বিবেচনা করা হয় না। ঠিক আছে, এগুলো একবার দেখে নিবা। গড় মুনাফার হার, এখানে প্রত্যাশিত আয়ের হারের চেয়ে গড় মুনাফার হার বেশি হলে গ্রহণযোগ্য, কম হলে বর্জনীয়। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে আর কি। নির্বর্তমান মূল্য, এটাতে সবকিছু বিবেচনা করে, সবচেয়ে আধুনিক, সবচেয়ে গ্রহণযোগ্য শর্তের সমমূল্য, নগদ প্রবাহ, বঙ্গবস্তুর মূল্য সবকিছু বিবেচনা করা হয়। ঠিক আছে, নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য থেকে প্রাথমিক বিনিয়োগ বা নগদ বহির্প্রবাহ বাদ দিলে কি পাওয়া যায়? এনপিভি পাওয়া যায়। এগুলো একটু দেখে নিবা। এনপিভির মান ধনাত্মক হলে গ্রহণযোগ্য, ঋণাত্মক হলে বর্জনীয়। আন্ত আয়ের হার, যে বার্তার হারে আমরা যে বার্তার হারে নির্বর্তমান মূল্য সমান হয়, নির্বর্তমান মূল্য সমান হয়, অথবা যে বার্তার হারে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ আন্তঃপ্রবাহের কি বলছি, বর্তমান মূল্য এবং মোট বিনিয়োগ দুইটাই সমান হবে। নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং মোট বিনিয়োগ দুইটাই সমান হবে, ওই হারটাকে বলা হচ্ছে কি আইআরআর। যে হারে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং মোট বিনিয়োগ কি হবে, সমান হবে, তাকে বলা হচ্ছে আইআরআর। অথবা যে বার্তার হারে নির্বর্তমান মূল্য শূন্য হয়, তাকে বলা হচ্ছে কি আইআরআর। এগুলো একবার দেখে নিন। সবচেয়ে জটিল এবং ঝামেলাপূর্ণ, ঠিক আছে, আইআরআর এর ক্ষেত্রে আমাদের ট্রায়াল এন্ড এরর পদ্ধতি ব্যবহৃত হয়। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা। তাহলে এই পদ্ধতি, মুনাফা অর্জন পদ্ধতি, এগুলো একবার দেখে নিবা, ইম্পর্টেন্ট। ঠিক আছে, মূলধন বাজেট, মূলধন ঝুঁকি ও মুনাফার হার, এখানে বিভিন্ন ঝুঁকিগুলো দেখবা। বিভিন্ন ঝুঁকি, আমরা জানি ঝুঁকি কি, আমি শেষ করবো, শেষ পর্যায়ে বিভিন্ন ঝুঁকিগুলো তোমরা দেখবা। যদি বলি যে এখানে ঝুঁকির প্রকারভেদ গুলো থেকে, তাহলে আমি একটু সামারি করি, জাস্ট যেগুলো বলছি এগুলো একটু ভালো করে দেখবা। যেমন তোমাদেরকে বলছিলাম বন্ডের ক্ষেত্রে, বন্ডের প্রকারভেদ গুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মূলধন ব্যয়ের ক্ষেত্রে মূলধন ব্যয়ের যে চারটা উৎস, মূলধন সংগ্রহের চারটা উৎস, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, মূলধন বাজেটের পদ্ধতিগুলো ইম্পর্টেন্ট। এখানে বিভিন্ন ঝুঁকির প্রকারভেদ গুলো ইম্পর্টেন্ট। যেমন তারল্য ঝুঁকি কি, বিনিয়োগকৃত অর্থ নগদে রূপান্তর করতে না পারার ঝুঁকি তারল্য ঝুঁকি বলে। আর্থিক, তারপর যদি বলি আমি আর্থিক ঝুঁকি কি, ঋণকৃত, ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ার ঝুঁকিকে আর্থিক ঝুঁকি বলে। ব্যবসায়িক ঝুঁকি কি, ব্যবসায়ের মুনাফা থেকে পরিচালন ব্যয় মেটাতে না পারার ঝুঁকি ব্যবসায়িক ঝুঁকি বলে। ঝুঁকি কি, প্রত্যাশিত আয়ের চেয়ে কম হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। ঠিক আছে, ঝুঁকির যে প্রকারভেদ গুলো আছে এগুলো আমাদেরকে শেষ করতে হবে। ঠিক আছে, আর বাজার ঝুঁকি কি, যে বা ঝুঁকি বা সিস্টেমেটিক ঝুঁকি, যে ঝুঁকি পরিমাপ করা, যে ঝুঁকি কি করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না, যেমন প্রাকৃতিক দুর্যোগ, ঠিক আছে, মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, ঠিক আছে, সরকারি নীতিমালা পরিবর্তন, ফলে যে ঝুঁকি হয় এই ঝুঁকিগুলোকে বলা হচ্ছে কি, এই ঝুঁকিগুলোকে বলা হচ্ছে বাজার ঝুঁকি। অর্থাৎ যে বাজার ঝুঁকি বা সিস্টেমেটিক ঝুঁকি, যেটি পরিবর্তন করা যায় না। বাজার ঝুঁকির আদর্শ মান হচ্ছে কথা, আদর্শ বাজার ঝুঁকিকে বিটা দ্বারা প্রয়োগ করা হয়, বিটার আদর্শ মান হচ্ছে কি এক, বিটার আদর্শ মান এক। ঠিক আছে, এগুলো একটু তোমরা দেখে নিবা। আসলে একজন বলছে ভাইয়া পেব্যাক সময় কখন তৈরি করা হয়, আমরা বলছিলাম পেব্যাক সময় হচ্ছে যখন স্বল্প মেয়াদী ফার্ম গুলোর মেয়াদ কম থাকে। ধরো 3 বছর 4 বছর, ওই ধরনের ফার্মের ক্ষেত্রে পেব্যাক সময়টা ইম্পর্টেন্ট। যেমন স্বল্প মেয়াদী পরীক্ষা আসতে পারে কোন ধরনের ফার্মের ক্ষেত্রে পেব্যাক সময়টা গুরুত্বপূর্ণ, আমরা উত্তর দিব স্বল্প মেয়াদী। ধরো দুইটা স্বল্প মেয়াদী ফার্ম তোমার সামনে আছে, একটা 4 বছর মেয়াদী, একটা 5 বছর মেয়াদী। এখন তুমি বা একটা 4 বছর মেয়াদী, একটা 3 বছর মেয়াদী, তুমি কোনটাতে বিনিয়োগ করবা, কোন পদ্ধতি তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, পেব্যাক সময়। ঠিক আছে, কম সময়ের মধ্যে, কারণ বেশি সময় হলে ঝামেলা। তো তুমি ধর একটা 20 বছর মেয়াদী, তুমি পেব্যাক সময় নির্ধারণ করছো 3 বছরের পেব্যাক সময় আসবে। এখন দেখো তুমি আরটা 20 বছর মেয়াদীর মধ্যে তুমি পেয়ে গেছো, সেটা 5 বছর, 5 বছরে তোমার টাকাটা ফেরত আসবে, বিনিয়োগ করতে টাকাটা ফেরত আসবে। এখন তুমি যেহেতু 3 বছর দেখছো, 3 বছরটা নিয়েছো, কিন্তু তুমি 3 বছর পর বাকি 17 বছর কি অবস্থা হবে তুমি তো সেটা জানো না। তুমি যে এই প্রকল্প যে গ্রহণ করে নিছো, দীর্ঘমেয়াদী একটা প্রকল্প 20 বছরের, তাহলে এটা আসলে প্যাবেকটা আসলে আমরা কোনটার ক্ষেত্রে ব্যবহার করবো, প্যাবেকটা আমরা ব্যবহার করবো স্বল্পমেয়াদী ফার্মের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন এনপিভি তুমি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারো, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আধুনিক। ঠিক আছে, বিনিয়োগকৃত কত সময়ের জন্য আসে তা তা জানা যায় কিসের মাধ্যমে, প্যাবেক সময়ের মাধ্যমে। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা। আর তোমাদেরকে আমি অনুরোধ করবো, আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফাইন্যান্স ম্যারাথন ক্লাস দিলে তোমরা পাবা, ফাইন্যান্স ম্যারাথন ক্লাস দিলে তোমরা পাবা, ওই ক্লাসটা একটু করে নিবে। আমি আবার ওই ক্লাস থেকে তুমি 8টা 10টা পাওয়ার সম্ভাবনা আছে। 10টা মতো হয়তো দেখবো যে ওই ক্লাসটা ভালো করে করবা। গত বছর একটা নিয়েছি, এবছর দুইটা করলে তুমি হয়তো দেখা যাচ্ছে, অনেক সময় দেখা যাবে হয়তো এটাও হইতে পারে যে 15টার মধ্যে 14টা বা 12-13টা পেয়ে গেছে হয়তো। ঠিক আছে, পাশাপাশি আমার বইটা, আর আমার বইটা যার কাছে থাকবে ফাইন্যান্স মেসেঞ্জার বই, সে 100% 15টা পাবে, 15 নাম্বার সে পাবে। এত সুন্দর করে গোছানো, আমার 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 মনে হয় না আমার বইটার জন্য বলছে, সবাই বলে যে অন্য কোনো বই গোছানো আছে ফাইন্যান্স মেসেঞ্জারের মতো। সো এই বইটা যাদের আছে তাদেরও কাজ দেবে ইনশাল্লাহ। ঠিক আছে, একটু পড়ে নিবা, আর বাকি ক্লাসগুলো, আগের ক্লাসগুলো একটু করে নিবা, কষ্ট করে একটু করে নিবা। ঠিক আছে,
দেখো, প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের বিচ্যুতি কি বলে? ঝুঁকি বলা হয়। বিনিয়োগ খাতে নির্দিষ্ট বছর শেষে যে অর্জিত আয়ের হারকে কি বলে? মুনাফা বলে। আমরা জানি বিনিয়োগ থেকে যে যে টাকাটা যে আয় হয় ওই আয়টাকে তো মুনাফা বলে। একটি মাত্র কোম্পানিতে বিনিয়োগ করলে যে ঝুঁকি হয় তাকে একক ঝুঁকি বলে। আর্থিক ঝুঁকির উদ্ভব হয় ঋণ গ্রহণের মাধ্যমে। কোম্পানি আয় থেকে পরিচালন ব্যয় মেটাতে না পারার সম্পর্কে ব্যবসায়িক ঝুঁকি বলে। যে সকল প্রতিষ্ঠান স্থির পরিচালন ব্যয় বেশি তাদের ব্যবসায়িক ঝুঁকি বেশি। ব্যয় যত বেশি হবে ব্যবসায়িক ঝুঁকি তত বেশি হবে। নির্দিষ্ট কোম্পানির সাথে জড়িত কোনটি? ব্যবসায়িক ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি। ঠিক আছে। তারপর আমরা দেখি একাধিক কোম্পানিতে বিনিয়োগ করলে যে ঝুঁকি হয় তাকে বলা হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি। একাধিক কোম্পানিতে বিনিয়োগ করাও কোন ঝুঁকি দূর করা যায় না? বাজার ঝুঁকি। একাধিক কোম্পানিতে বিনিয়োগ করে কোন ঝুঁকি দূর করা যায়? আমরা যে বলবো একক ঝুঁকি। ঝুঁকির প্রকারভেদগুলো একটু তোমরা দেখে নিবে আমরা শেষ পর্যায়ে। ঠিক আছে। এরপর দেখো, ঝুঁকি পরিমাণ সবচেয়ে আধুনিক পদ্ধতি কি? আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতির মান যত বেশি হয় ঝুঁকি তত বেশি। আদর্শ মান যত কম হয় ঝুঁকি তত কম। আচ্ছা, যে সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রত্যাশিত আয়ের হার ভিন্ন ভিন্ন হয়, যে সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে যখন প্রত্যাশিত আয়ের হার ভিন্ন ভিন্ন হয় তখন আমরা কোনটা ব্যবহার করব? তখন আমরা ব্যবহার করব বিভেদাঙ্ক। ঠিক আছে, এগুলো একটু পড়ে নিবে, ঝুঁকির প্রকারভেদ এগুলো তোমাকে মোটামুটি একটা ধারণা দিচ্ছি। এগুলো একটু মোটামুটি পরে গেলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স থেকে যে প্রশ্নগুলো আসবে 7টা 8টা যে প্রশ্নগুলো আসবে বা 10টা মতো 8টা ফাইন্যান্স থেকে আসবে, 5টা হয়তো ব্যাংকিং বিমা থেকে আসবে, সেগুলো তোমরা পাবা। বেসিকের বাইরে যাওয়ার দরকার নেই। আমি আবার বলছি, বেসিকের বাইরে অতিরিক্ত ডেপথে যাওয়ার দরকার নেই। 23টা অধ্যায় আছে, 15টা নাম্বার পরীক্ষা আসবে, প্রেশার নেওয়ার দরকার নেই। যেগুলো বলছি এগুলো একটু দেখে নিবা। আর ম্যাথ তোমাদেরকে আমি আবারও বলছি, ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম। তবে যদি আসে, তোমরা যারা আমার ক্লাসটা করবা, ফাইন্যান্স ম্যারাথন ক্লাসটা যে করবে এবং তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগে যে ক্লাসটা করাবো ওই ক্লাসটা করলে আমি আমার বিশ্বাস তোমরা পরীক্ষায় ওই ক্লাসটা করেই ম্যাথ যেটা আসবে একটা দুইটা সেটা তুমি পারবে ইনশাল্লাহ। সেটা আমার বিশ্বাস। ঠিক আছে। তোমাদেরকে আমি যাচ্ছি, তোমরা ভালো থাকবা। আর যেগুলো বলছি এগুলো একটু দেখে নিবে এখান থেকে, বই থেকে যা যে বইটা আছে বা ফাইন্যান্স মেসেঞ্জার যার থেকে আছে সেই বইটা একটু শেষ করবা ইনশাল্লাহ, ভালো করবা। আর প্রবলেম থাকলে প্রবলেম গুলো লিখে নিবা, আমাকে মেসেঞ্জারে দিলেও চলবে। আমি তোমাদের যদি কোনো প্রবলেম হয়, এটাও বলেছি, আমাকে রাফি স্যার তোমরা চিনো, আমাকে রাফি স্যার যদি তোমরা পাবা, কোনো সমস্যা হলে ফাইন্যান্সে কোনো একটা বুঝছো না বুঝতে আমাকে রাফি স্যার আমাকে মেসেজ দিলেও আমি তোমাকে সলভটা দিয়ে দিব, সলিউশনটা দিয়ে দিব। ঠিক আছে, অথবা ছবি তুলে দিয়ে দিলাম তোমাকে সলিউশনটা দিয়ে দিব। ঠিক আছে। তাহলে আজকে এতটুকু পর্যন্ত। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, তোমাদের নেক্সট 2টা ক্লাস আমি হয়তো কয়েকদিন পরে নিব, ব্যাংকেও বিমার জন্য নিব। তোমাদের জন্য নেক্সট 2টা ক্লাস একটু গুছিয়ে দেওয়ার জন্য, কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ আসলে 2টা ক্লাস নিব ব্যাংকেও বিমার জন্য। ওইখানে তোমাদের ওইগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কোন জায়গা থেকে আসবে। ঠিক আছে, হয়তো কয়েকদিন পরে নিব। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, বিশেষ করে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পড়াশোনা করো বেশি করে, ইংলিশ বেশি করে প্র্যাকটিস করো, বাংলা বেশি করে প্র্যাকটিস করো, আর ফাইন্যান্স ম্যানেজমেন্ট আর ফাইন্যান্স এগুলো বাসায় বসে বসে পড়ো। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকে।